মনির সুখের সন্ধানে বেরিয়েছিল, আর সুখের সন্ধানে বেরিয়ে এমন এক জীবনযাপন আজ মনির করছে। মনিরের জীবনের গল্পটা শোনার পরে আমি জানি আপনি থমকে দাঁড়াবেন। আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে কষ্ট হবে যে এমন ঘটনাও কি মানুষের জীবনে ঘটতে পারে। আমি আশা করব হৃদয় বিচরিত মনিরের জীবনের গল্পটা আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে মনিরকে একটা ভালোবাসার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মনির, আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমাদের পরিবারটা এমন একটা পরিবার, আমার পরিবারের ব্যাপারে বলতে গেলে একটু বুঝিয়ে বলতে হবে। প্রথম দিকে আমাদের পরিবারটা অনেক কষ্টের ছিল, অনেক দুঃখের ছিল। আমার বাবা তেমন কোনো কাজকাম করতো না, প্রচণ্ড অভাব আর অনটনের মাঝে আমাদের দিনগুলো কাটায়। কিন্তু হঠাৎ করে একটা সময় আমাদের পরিবারটা পাল্টে যায়। আমরা আমাদের গ্রামে সবচেয়ে বড় একটা ঘর বানাতে সক্ষম হই এবং অনেক বেশি টাকা পয়সার মালিক রাতারাতি আমার বাবা হয়ে যায়। আর এসবের পিছনে একমাত্র দায়ী ছিল আমার মা। একটা ঘটনা আছে, এটা প্রথমত আপনাদেরকে বলি। একদিন আমি তখন ক্লাস 5 গিয়ে ক্লাস 6-এ পড়ি। ক্লাস 5 ক্লাস 6 এরকম হবে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তো সেই সময় হচ্ছে আমার মা একটু অন্যরকম ছিল। আমার মা গ্রামের অন্য মহিলাগুলোর মতো ছিল না। আমার মা যথারীতি 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, যথেষ্ট দিনদার একজন মহিলা ছিল। আমার মা এতটাই ভালো ছিল, এতটাই নম্র ভদ্র ছিল যে অন্য পাড়ার মহিলাগুলা, অন্য পাড়ার শাশুড়িগুলা তাদের পুত্রবধূদেরকে বলতে যে, দেখ অমুক মহিলার দিকে তাকা, এই মহিলা কত ভালো, কত নম্র, কত ভদ্র, কত সুন্দর করে তার হাজব্যান্ডের সাথে কথা বলে, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে, কত ভালো, যদি পারিস নিজেকে তার মতো করে গড়ে তোল। এমনভাবে হচ্ছে আমার মাকে দিয়ে অন্য মহিলাগুলা, অন্য শাশুড়িগুলা উদাহরণ দিত। এত বেশি ভালো আমার মা ছিল। কিন্তু আমার বাবা একটু ব্যতিক্রমধর্মী লোক ছিল। আমার বাবা বরাবরের মতো একটু ডান পিটা মানুষ ছিল, মানে রকচটা টাইপের। বাবা কাজ করতো, তবে তেমন কোনো কাজ করতো না যেটা আমি বলতে পারবো। বাবা টুকিটাকি কাজ করতো। ধরেন মানুষের সাথে এটা সেটাতে যাইতো, একদিন দিনের কাজ, তারপরে চুক্তিতে কাজ, ওরকম টুকিটাকি কাজ করতো। প্রফেশনাল যে ছিল কোনো একটা কাজে এরকম কিন্তু না। এমনি আমি শুনেছিলাম যে আমার জন্মের আগে আমার বাবার নাকি মুদি দোকান ছিল, বাবা মুদি দোকান করতো। কিন্তু মুদির ব্যবসা মার খাওয়ার পরে বাবা একেবারে একটু এলোমেলো হয়ে গেছে, যখন যেটা পায় ওইটাই করে। তো যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে। একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং শীতকাল ছিল। শীতকালে কিন্তু অতটা বৃষ্টি হয় না রাতের বেলায়, কিন্তু সেই সময় শীতকালে অনেক বৃষ্টি হচ্ছিল। যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি পাশের রুমে ঘুমাচ্ছি, আমার বাবা মা এক রুমে ঘুমাচ্ছে, মানে আমি তাদের পাশের রুমে ঘুমাতাম এবং আমার ছোটো বোন আমার বাবা মায়ের সাথে ঘুমাইতো। তো রাতের বেলায় কী জানি হয়, আমি জানি না, রাতের বেলা আব্বা মা দুজনে প্রচণ্ড রকমের ঝগড়া লেগে যায়। তারা অনেক ঝগড়া করতেছে। তো এমন ঝগড়া করতেছে দেখা আমি তখন ঘুম থেকে উঠলাম। আমি বললাম যে আব্বা দরজা খোলো, কী হয়েছে? তো এটা যখন বলতেছিলাম, মানে আমাদের ঘরটা ছিল এরকম, মানে প্রতিটা রুমেরই হচ্ছে বাইরে যাওয়ার জন্য দরজা ছিল। মানে আগের দিনের পুরোনো দিনের যে ঘরগুলো হয় না, লম্বা টাইপের ঘর, প্রতিটা রুমেরই বাইরে যাওয়ার জন্য দরজা থাকে। তো যাই হোক, এরপর আমি আমার রুমে শুয়ে আছি, পরে চিৎকারের শব্দ শুনে বাবা রুমে বলছে বাবা দরজা খোলো। বাবা তখন দরজা খোলার পরে আমি দেখতেছি যে বাবা রুমের ভিতরে প্রচুর পানি। আমি তখন বললাম যে বাবা এই পানি আসলো কোত্থেকে? তোর মারে জিগা পানি আসলো কোত্থেকে? আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে মা, ঘরের ভিতরে পানি ঢোকার তো কোনো সুযোগ নাই, পানি আসলো কোত্থেকে? আমার মা বলে, আমি ফকির বেটাকে চাউল দিতে গেছিলাম, এই সময় আমি ঘরের দরজা খুলছিলাম, তো হিসা মেঘ ঢুকছে। হিসা মেঘ মানে বুঝেন, মেঘটা যখন এরকম ক্রস হয়ে পড়ে তখন কিন্তু যদি ঘরের দরজা খোলা থাকে ভিতরে কিন্তু মেঘটা ঢুকে যায়। আমি তখন মায়ের কথা শুনে বাবাকে বলতেছিলাম, তো ও বাবা, মা তো ঠিকই বলতেছে, মা ফকিরকে ভিক্ষা দিয়েছে, তো এই সময় তো দরজা একটু খোলা ছিল, পানি ঢুকছে, তো কী হয়েছে? আমার বাবা মানে বলতেছে, তুই কি তোর মায়ের মতো গাঁজা খাইছিস? গাঁজাখোর তুই? আমি বললাম কেন? আমার বাবা বলে, রাত বাজে 3টা, তোর মা 3টা বাজে কোন ফকির বেটারে ভিক্ষা দিতে দরজা খুলছে, জিগাতো। আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার। আমি বললাম যে মা, রাত 3টা বাজে তুমি কারে ভিক্ষা দিছো? আমার মা তখন বলতেছে ফকির বেটাকে। তাই আমি বললাম, রাত 3টা বাজে কিসের ফকির বেটা আসছে? আমার মা বলে, এটা তোর মায়ের ফকির। তোর মা, তোরা এত বড় হয়েছিস, তুই বড় হয়েছিস, তোর বোন বড় হয়েছে, কিন্তু তোর মায়ের বেয়াদবি গেল না। ভালো করে তোর মাকে জিজ্ঞেস করে দেখ যে কোন লোকের সাথে দেখা করার জন্য এত রাতের বেলায় তোর মা বাইরে গেছে।
আমি তখন খুব অবাক হয়ে যাই। আমার মায়ের চরিত্র নিয়ে কেউ কথা বলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার মা যথেষ্ট পরিমাণ ভালো মানুষ। আমি জানি অন্য কেউ কী বলবে না বলবে আমি জানি না, তবে আমি বলবো যে আমার মায়ের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। আমি তখন বাবাকে বলতেছি যে বাবা, তুমি না জেনে শুনে আমার মায়ের সম্বন্ধে এরকম করে হুটহাট করে বাজে কথা বলতে পারো না। আমার বাবা বলে আমি একদম বাজে কথা বলছি না, আমি যেটা বলছি এটা একেবারে সত্য কথা বলছি। তোর মা সত্যি এরকম কাজ করেছে। তোর মা রাতের বেলায়, এর আগেও অনেক দিন রাতের বেলায় কার সাথে জানি দেখা করতে চলে গেছে। বাবার মুখের এই কথাগুলি শোনার পরে আমি তখন ভীষণ বিব্রত হয়ে গেলাম যে আমার মা তো এমন চরিত্রের মানুষ না, আমার মা তো এমন কাজ করার মতো মানুষ না, তাহলে কেন আমার মাকে নিয়ে এমন বাজে কথা বলা হবে। একটা পর্যায়ে আমি তখন বাবার উপরে রেগে গেলাম। আমি বললাম যে তুমি উল্টাপাল্টা কথা বললো না, এগুলো বাজে কথা বলতেছো, এসব কথা বললো না। না বলে আমি তখন আমার রুমে আসলাম, ঘুম থেকে উঠলাম। কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম যে একেবারে বিশাল দরবার। আমার বাবা রাতের বেলায় যদিও কিছু বলে নাই, সকালে ঘুম থেকে উঠে আমার দাদা দাদি সহ আমার পাশের ঘরে আরেক দাদাকে ডেকে সবার কাছে বললো যে রাতের বেলায় মা নাকি কার সাথে দেখা করতে গেছে। এমন প্রস্তাবে তখন খবর চলে গেল আমার নানু বাড়িতে। আমার নানা নানি তারাও তখন আমাদের বাড়িতে আসলো। আসার পরে দুপুরে খাওয়ারের আগে তখন বিশাল এক বৈঠক বসে আমাদের উঠানে। মাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোন লোকের সাথে দেখা করার জন্য রাত 3টা বাজে ঘরের দরজা খুলে বাইরে গেছিলাম? আমার মা বলে আমি ফকির বেটাকে ভিক্ষা দিতে গেছিলাম। বারবার একটা কথাই বলে, কিন্তু ফকির বেটা আসবে কোত্থেকে? রাত 3টা বাজে তো ফকির বেটা আসার কোনো সুযোগ নাই। আর আমার মা পাগল যে, মানে আমার মা কি পাগল যে পাগলের মতো কথা বলবে? আমার মা তো পাগলও না, আমার মা তো যথেষ্ট সুষ্ঠু স্বাভাবিক একটা মানুষ। তাহলে এই মানুষটা এরকম উল্টাপাল্টা কথাগুলো কিভাবে বলতে পারে? আমার মাথায় ওই সময় কোনো কিছুই আসতেছিল না। আমি মায়ের পক্ষে যাব নাকি বাবার পক্ষে যাব? ছোট মানুষ, আমাকেও তো কেউ অতটা মূল্যায়ন করে না। যখন এভাবে সময়গুলো কাটতেছিল তখন আমার বাবাকে হচ্ছে জিজ্ঞেস করলো, মানে আমার নানা জিজ্ঞেস করলো যে তুমি কি আমার মেয়েকে নিয়ে রাখবা নাকি ছেড়ে দিবা? যেহেতু আমার মেয়ে একটা অপরাধ করছে, এখন আমার মেয়েকে ছেড়ে দিলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, আর তুমি যদি রাখতে চাও তাহলে তুমি রাখো। আমার বাবা তখন ডিরেক্টলি বলতেছিল যে না, আমি এর মতো মানে চরিত্রহীনাকে নিয়ে আমি সংসার করব না, আমি ওকে নিয়ে থাকবো না, এরকম করে ডিরেক্টলি বলার পরে আমার নানা তখন একটু রাগ করে আমার মাকে বলছে তুই চল, এ বাড়িতে আর থাকতে হবে না। আমার বাবার সাথে কিন্তু কোনো ডিভোর্স হয় না, কোনো তালাক হয় না, কিচ্ছু হয় না। এমনিতেই আমার নানা করে কি বিকেলের দিকে আমার মাকে নিয়ে এখান থেকে চলে যায়। আমার মাকে নিয়ে যখন আমার নানা ভাই হচ্ছে আমাদের বাড়িতে চলে যায়, আমার নানা ভাই যখন নানু বাড়িতে চলে যায়, দেন তখন হচ্ছে মানে আমার বাবা জানি একটু অন্যরকম হয়ে যায়। আমার বাবা যতই আমার মায়ের সাথে ঝগড়া করতো, মায়ের সাথে ফাইটিং করতো, কিন্তু বাবা মন থেকে আমার মাকে অনেক পছন্দ করতো, ভালোবাসতো। মাকে হারানোর ব্যথাটা বাবা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। বাবা প্রচণ্ড রকম কান্নাকাটি করতেছে, অনেক মন খারাপ করছে। তো কয়েকদিন পরে 2 থেকে 3 দিন পরে আমার বাবা আমাকে বলতেছে যে যারে আমরা বলে যে মনির গিয়া তোর মাকে নিয়ে আয়, এটা বলে। তো আমি তখন গেলাম নানু বাড়িতে। যাওয়ার পরে যখন মারে আনতে বললাম তখন না, আমার নানা ভাই আমার মাকে দিবে না। নানা ভাই একটা কথাই বলতেছে, যেহেতু আমার মেয়ের নামে এত বড় কলঙ্ক দেওয়া হয়েছে, আমি আমার মেয়ের এই বাড়িতে দিব না। ডিরেক্টলি বলতেছে আমার মাকে দিবে না। আমি তখন বললাম যে দেখো আমার মাকে দিয়ে দাও, আমরা তো মা যদি না থাকে আমরা খুব একা হয়ে যাবো। আমার ছোটো বোনটা কান্নাকাটি করতেছে, আমার ছোটো বোন আমি কী করে থাকবো? আমার নানা ভাই তখন বলে তোর বাবারে গিয়া বলবি যে আমরা মানে তোর মাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব, এটা বলবে। তা আমার মনে আছে মঙ্গলবার ছিল, আমাদের হাটের দিন ছিল, ওই দিন বাজারের দিন ছিল। আমি নানু বাড়ি থেকে আসার সময় বাজার হয়ে আসছিলাম। বাজারের সামনে যাওয়ার পরে বাবাকে দেখলাম, দেখে বাবাকে বাজারে বললাম যে বাবা নানা বাড়িতে এমনি বললো মাকে নাকি অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আমার বাবা বলে মনির কী বললি তুই? আমি বললাম সত্যিই বললাম। এরপরে আমার বাবা কান্নাকাটি করতে করতে আমার নানু বাড়িতে চলে গেছে আমার সামনে দিয়ে। পরে আমিও বাবার পিছন যাচ্ছি, বাবার পিছন আমিও নানু বাড়িতে গেলাম। পরে বাবা নানু বাড়িতে গিয়ে আমার নানা ভাইয়ের পা ধরে কান্নাকাটি করতেছে, আমার নানুর পা ধরে কান্নাকাটি করতেছে, আমার ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দেন, আমি ওরা ছাড়া বাঁচব না, আমার দুটো সন্তান আছে, আমার সন্তানগুলো মুখের দিকে তাকান, এটি সেটা বলে কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পরে আমার নানা ভাই যদিও একটু সফট লাগে, তো আমার নানু তখন খুব গরম হয়ে যায়। নানু বলে আমার মেয়ের চরিত্র নিয়ে যেহেতু কথা বলছে, আমি এই পরিবারে আমার মেয়েকে দিব না। আমার মা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, দেখা যায় মানে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী বউ ছিল আমার মা। এরপরে আমার বাবা যখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, তো একটা পর্যায়ে আমার নানু একটুখানি সফট হওয়ার পরে বলে ঠিক আছে আজকে রাতটা তোমরা এখানে থাকো, অ্যান্ড পরের দিন সকালবেলা নিয়ে যাবা, এটা বলে। তো সেদিন রাতের বেলায়ও আমার বাবা মা এক রুমে ঘুমায়, আমি নানা ভাইয়ের সাথে ঘুমাই। সকালবেলা উঠে আবারও মা আর বাবার মাঝে ঝগড়া। মানে ঝগড়া কারণ কি জানতে পারি, আমার মা নাকি ঘুমের মধ্যে মানে কোন লোকের নাম ধরে ডাকতেছে, মানে অন্য একটা লোকের নাম ধরে ডাকতেছে যে কাছে আসেন আরও কাছে আসেন, সমস্যা নেই এদিকে আসেন, এগুলো বলে। আমার বাবা বলে আমি স্পষ্ট এগুলো শুনছি। আমার মা বলে আমি ঘুমিয়ে এরকম কোনো কথাই বলি নাই। আবারও দুজনের মাঝে তুমুল পরিমাণে ঝগড়া। এবারের ঝগড়ায় আমার নানা ভাই বলতেছে না, ওরা আমার বাড়িতে এরকম করতেছে, আমার বাড়িতেই তুমি আমার মেয়ের সাথে এরকম করো, আর তোমার বাড়িতে নিলে তুমি আমার মেয়েকে কী করবা? না আমি দিব না।
আবারও নানা নানি দুজনেই চেঞ্জ হয়ে গেল। এবার বাবা আবারও শূন্য হাতে দুপুর আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। আসার পরে এভাবে দিনা রাতগুলো কাটতেছে। বাবা তখন একটু রাগ করে ফেলছে, রাগ করে বাবা আর যায় না। বাবা বলছে যে যা সে কপালে তাই হবে, তুই তোর বোনের দিকে খেয়াল রাখ, তোরা ভালো থাক, আমি আর তোর মাকে আনতে যাবো না। বাবা ডিরেক্টলি আমার নানু বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। আমি তখন এভাবেই আছি, কিন্তু কিছুদিন পরে প্রায় 5-7 দিন পরে আমার ছোটো বোনের প্রচণ্ড রকমের জ্বর হয়, মানে এত পরিমাণে জ্বর হয়, খুব খারাপ অবস্থা। তো জ্বরের ওষুধ আনার জন্য বাবা যখন দোকানে গেছিলো, বাজারে গেছিলো, ওই সময় আমার মায়ের এক মানে দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের সাথে আমার বাবার দেখা হয়। তো ওই মামাতো ভাই, আমার মামা আর কি, আমার বাবাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে দুলাভাই, ওষুধের দোকানে আসছেন কেন? পরে বলে আমার ছোটো মেয়েটা মনে হয় মারা যাবে, ও খুব অসুস্থ, আমি ওর ওষুধের জন্য আসছি। এটা বলার পরেই ঠিক ওই সময়ে আমার নানা ভাই, আমার ওই মামা কী করে, আমার মাকে গিয়ে বলে দেয় যে এরকম এরকম তোমার ছোটো মেয়ে নাকি অসুস্থ। তো সেদিন সন্ধ্যার সময় আমার মা চলে আসে। আমার মা আসার পর আমার বোনের কাছে যায়, আমার বোনকে জড়ায় ধরে। আমার বাবা তখন চুপচাপ কিছু বলে না। আমাদের তখন ওই সময় রান্নাবান্নাগুলো কিন্তু বাবাই করতো। তো মা আসার পরে বাবা মোটামুটি অনেক ভালো রান্নাবান্না করছে। রান্নাবান্না করে দেন আমাদেরকে খাইতে দিছে। রাতের বেলা আমরা খাবার খাইলাম, মাও খাইলো, আমার বোনকে আমার মা নিজ হাতে খাওয়াই দিল। খাওয়াই দিয়ে আমার আব্বা আম্মা একসাথে ঘুমালো। যাই হোক, আলহামদুলিল্লাহ সেদিন আর কোনো প্রবলেম হলো না। এভাবে প্রবলেমগুলো সলভ হতে থাকতো। প্রায় 20-25 দিন কেটে গেল, কোনো প্রবলেম নাই, মানে খুব ভালো করেই চলতেছে। মায়ের মাঝেও কোনো প্রবলেম নাই, আমার মাঝেও কোনো প্রবলেম নাই। 20-25 দিন কেটে যাওয়ার পরে একটা সময় হলো কি যে আমার নানুমণি অনেক অসুস্থ হয়ে গেল। এটা 20-25 দিন পরের ঘটনা। অসুস্থ মানে খুবই অসুস্থ। রাত 11টা বাজে আমার মায়ের কাছে লোক পাঠাইছে আমার নানু বাড়ি থেকে, যে আমার নানুর অবস্থা খারাপ, আমার নানুকে দেখতে যাবে। তো মা তখন বলতেছে আচ্ছা ঠিক আছে। আমার বাবা কিন্তু তখনও বাজারে, বাবা কোনো কাজ করে না ঠিক আছে, কিন্তু বেশিরভাগই বাজারে থাকে। তো বাবা তখনও বাজারে, ওই মুহূর্তে আমার মা হচ্ছে আমাকে নিয়ে যাবে, মানে বাবা আসলে। তো বাবা তো আসতে লেট হবে, বাবার কাছে কোনো মোবাইল ফোন নাই যে বাবাকে খবর দেবে। তো আমার সাথে যে মামাটা ছিল, ওই মামাটা বলতেছে আমি চলে যাই, তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, আমি গিয়ে হচ্ছে ওনার জন্য ওষুধ আনতে হবে, মানে ওষুধ নিয়ে আমি ফিরবো। তো আমার মা বলে আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও। মামা ওই সময় সাইকেল নিয়ে আসে আর কি। তো বলে যে তুমি যাও, গিয়ে আমার মাকে ওষুধ দাও, আমি আসতেছি। আবার এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, আমার নানা নানির কিন্তু অন্য কোনো সন্তানাদি ছিল না, শুধু আমার মায়ে ছিল। আমার নানা নানি দুজনে আমার মায়ে ছিল একমাত্র তাদের সন্তান। তো এরপরে হলো কি যে এইভাবে যখন আমি আর আমার মা হচ্ছে রওনা দিলাম নানু বাড়িতে যাব। তো আমাদের বাড়ি থেকে আমাদের নানু বাড়ি যেতে হলে মানে একটা খাল আছে, একটা খাল পার হইতে হয় আর কি, অনেক বড় একটা খাল আছে। খালের এপারে হচ্ছে আমাদের বাড়ি, আর খালের ওপারে হচ্ছে আমার নানুদের বাড়ি। তো খাল পার হয়ে যেতে হবে। তো মা যখন খালের মধ্যে উঠে, মানে যখন নৌকার মধ্যে উঠে, ওই সময় কিন্তু মাঝি ছিল না, এমনি নৌকা বাঁধা থাকে। রাত যখন 10টা পরে, তখন যে মাঝি তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি নৌকা ছেড়ে যাবা, মানে বেঁধে রাখবা, যে নেওয়ার ওইদিকে নেবে আবার আইনে দিবে। এটা আমাদের এলাকার চেয়ারম্যান হচ্ছে মাঝিকে বলে দিছে। তো মাঝি ভাবে নৌকা 10টা পর্যন্ত চালায়, এরপরে রেখে দেয়। তো নৌকা ভাবে পড়ে আছে, আমি আর মা কি করলাম, ওই নৌকা দিয়ে ওই পারে যাব। আমি যখন মধ্যখান পর্যন্ত গেলাম, যাওয়ার পরে মানে নদীর স্রোত বেড়ে গেল, মানে খালের স্রোত বাইরে গেছে, অনেক স্রোত আসতেছে। পরে আমার মা ওই বইটা নিয়ে আর থাকতে পারতেছে না, মানে মা পড়ে যাবে এমন অবস্থা। তো মানে খুবই খারাপ অবস্থা। মানে আমি তখন মাকে এভাবে ধরে রাখছি, মা আমাকে ধরে রাখছি। অনেক কষ্টের পরে একটা পর্যায়ে হঠাৎ করে মা পড়ে যায়, মানে নৌকা এরকম করে চারদিকে মুভ করতে করতে মা পড়ে যায়। আমিও তখন নৌকা থেকে লাফ দিয়ে পড়ে। আমি সাঁতার জানি, মাও সাঁতার জানে। নৌকা আমরা ছেড়ে দিই, নৌকা ছেড়ে দিয়ে আমি মারে নিয়ে কোনো রকমের টাইনা টুইনা ওই পারে যাই, উঠি। ওই পারে ওঠার পরে মা একদম অজ্ঞানের মতো হয়ে যায়, মানে মা চোখ টোক করে ফেলে, একদম অজ্ঞানের মতো হয়ে যায়, একদম ভিজা শরীর সেই সময়। আর ওই রাতটার সম্ভবত অমাবস্যা রাত ছিল, চারদিকে প্রচণ্ড রকমের অন্ধকার ছিল, মানে এত বেশি অন্ধকারে আমরা কোনো রাস্তাঘাট দেখতে পাচ্ছি না, প্রচুর অন্ধকার। তো যাই হোক, এরপরে মা আর আমি কী করলাম, খালটা পার হয়ে যখন আমরা যাচ্ছিলাম গ্রামের রাস্তা দিয়ে, দুই পাশে মোটামুটি বন আছে, মানে নদীর পাড়ে বন আছে, মানে বনের ভিতর দিয়ে তারপর হচ্ছে যেতে হয় আর কি। তো আমরা তখন ওই বনের ভিতর দিয়ে যাব। তো ওই বনের ভিতর দিয়ে যাইতেছি। তো যাওয়ার সময় মানে বনটা জাস্ট আমরা পার হবো কিছুক্ষণ, মানে বনটা পার হওয়ার এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, আমাদের ওই দিকে কিন্তু একটা ব্রিজ ছিল। আমি আর মা যে খালটা পার হয়েছি, খালের ওই পাশে কিন্তু একটা ব্রিজ ছিল, একটু দূরে ঘুরে যাইতে হয়। তো আমরা ঘুরে না দিয়ে এদিক দিয়ে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম। তো আরেকটু সামনে যাওয়ার পরে বনে যখন গেলাম, তখন কেমন জানি আমার গাটা একটু থম করতেছে। মা জানি কেমন জানি একটু অন্যরকমভাবে হাঁটতেছে। মা আগে নর্মালি যেরকম হাঁটতো এরকম না, মানে একটু লম্বা পা ফেলে দ্রুত হেঁটে যাচ্ছে। খুব ভয় লাগতে শুরু হলো যে কিরে মা এভাবে হাঁটতেছে কেন। অনেকটা দূর হাঁটার পরে আমি পিছন থেকে মানে এমনি পিছনের দিকে একটু ফিরে তাকাইলাম, বাট পিছনের দিকে ফিরে তাকানোর পরে আমি দেখতেছি যে একটা সাপ এরকম করে মানে ঘুরে গেছে, মানে আমাদের পিছন থেকে ওরকম করে এই পার থেকে রাস্তা এই পার থেকে ওই পারে গেছে।
এইটা যখন দেখলাম, দেখার পরে আমি তখন খুব ভয় পেয়ে গেলাম, মানে ভয় পেয়ে মারে জড়া ধরে চিৎকার করছে, মা পিছনে সাপ আছে। আমার মা বলে তুই পিছনেও তাকাবি না, ডাইনেও তাকাবি না, বামেও তাকাবি না, উপরেও তাকাবি না, তুই সোজা সামনে দিকে তাকা, সোজা সামনে দিকে তাকায় হাঁটতে থাক, এটা বল, আমাদের এখানে সমস্যা হবে, মা এটা বলে। তো আমি তখন বললাম কি সমস্যা হবে, তুমি কি বলতেছো সমস্যা হবে? মা বলে তুই ডাইনে বামে কিছু তাকাবি না। আমি জানি না কাউকে বিশ্বাস করতে পারবো কিনা, মানে এত পরিমাণের বিকট শব্দ চারদিক থেকে, মানে মনে হয় যেন পুরো জঙ্গল টঙ্গল সব কিছু ভেঙে ফেলতেছে বাতাসে, তুফান আর পাখিদের শব্দ, ঘোড়ার শব্দ, এরকম অনেক রকমের শব্দ শুনতে পাচ্ছি। আমি তখন ভয়ে একেবারে চুপ হয়ে গেছি, কোনো কথা বলতে পারি না, মানে একদম ভয়ে আমার মানে বুক ধরপড় করতেছে। মা বলতেছে তুই কোনো দিকে তাকাবি না, তুই সামনের দিকে তাকা। এরকম করে সামনের দিকে যাই যেতে প্রায় অনেকটা বন আমরা পার হয়ে গেছি। এরপরে ওইখানে আমরা হচ্ছে মানে একটা কি বলবো, মানে হীরা যেরকম করে জ্বলে না, এরকম হীরার মতো একটা কি জানি জ্বলতেছে, মানে রাস্তার খুব মধ্যখানে, একদম রাস্তার মধ্যখানে এটা জ্বলতেছে। তো এটা দেখার পরে আমি তখন ভাবলাম যে মা এটা কি, পরে মা আমারে বলে যে এই ইয়া কর, এটা কিন্তু ধরবি না, এটা কিন্তু নিবি না, মানে এটা ধরবি না, মা আমাকে বলতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ধরবো না, এটা ধরবো না। তো এটা ধরি না, না ধরার পরে আমি তখন মানে এটা আমরা পার হয়ে চলে যাই, মানে এক পাশ দিয়ে আমরা চলে যাই। আরেকটু সামনে যাওয়ার পরে মোটামুটি বন তখন আর থাকে না, বন থাকে না, মোটামুটি ফসলি জমি চলে আসে, দুই পাশে জমি, জমির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো সেখানে কিছু খেজুর গাছ আছে, মানে অনেক খেজুর গাছ দুই পাশে লাগানো। খেজুর গাছের সামনাসামনি যাওয়ার পরে একেবারে সেম জিনিসটা যেটা আমরা বনের মধ্যে দেখতে পাইলাম, এই সেম জিনিসটাই হচ্ছে একটা হীরার মতো, এটা রাস্তার মধ্যে পড়ে আছে। তো একদম মধ্যখানে পড়ে আছে। তো ওইটা খুব ছোট ছিল আর কি, মানে আইলটা অত বড় ছিল না, ছোট ছিল। তো এটা পার হয়ে যেতে হলে কিন্তু মা আর আমি এক পাশ দিয়ে যেতে হবে। তো তখন মা ওইখানে একদম এটার মধ্যখানে, মানে ইয়াটার সামনে, ওই যেটা জ্বলতেছে ওইটার সামনে মা দাঁড়াইলো, দাঁড়ায় আমাকে বলতেছে লুঙ্গি খোল, আমাকে এটা বল। আমার লুঙ্গি কিন্তু, আমি তো লুঙ্গি পরে গেছিলাম, লুঙ্গি ভিজা। তো আমি কিন্তু আবার লুঙ্গি কোষ মেরে আসছি, মানে লুঙ্গি গোজ দেওয়া যেটাকে বলো, ওরকম গোজ দিয়ে আসছি। মা আমাকে বলে লুঙ্গি খোল। আমি বললাম যে লুঙ্গি কেন খুলবো? মা বলে তুই খোল। মানে ভিজা লুঙ্গিটা আমি তখন খুললাম, খুলে একদম ল্যাংটা, আমার পরনের কিছু নাই। আমি কিন্তু ক্লাস 6-এ পড়ি, অনেক বড়, ছোট না। ওই সময় ক্লাস 6-এ পড়ে একটা ছাত্র, মানে অনেক বড়, অনেক বড়। সেই সময় পড়াশোনা এসএসসি পাস করলে মোটামুটি অনেক শিক্ষিত, এরকম অবস্থা। তো এরপরে আমি লুঙ্গিটা খুলে মাথা দিলাম। মা তখন কী বলে বিসমিল্লাহ বলে লুঙ্গিটারে এভাবে এটার উপরে দিয়ে দিল, মানে ওই যেটা জ্বলতেছিল এটার উপরে দিয়ে মা আমার নিয়ে দৌড় দিল। মানে ওই রাতের ঘটনা আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না। মা আমাকে নিয়ে দৌড় দিল, অনেকটা দূর সামনে গেল। সামনে যাওয়ার পর ওখানে একটা খেজুর গাছ আছে, আমি ওই খেজুর গাছের নিচে যাওয়ার পর মা বলে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। তা আমার উপরে গেঞ্জি ছিল, আমি তখন কী করছি, ওই যে গেঞ্জিটা খুইলা কোমরে বাঁধছি, গেঞ্জিটা খুইলা কোমরে বাঁধছি। মানে আপনারা অনেকেই বুঝেন যে ওই যে টি শার্টের মতো যে গেঞ্জিগুলো, এগুলো টাইন আমি নিচে নামে আনছি। মা তখন গেল, যাওয়ার পরে আমি দেখলাম যে মা আমার লুঙ্গিটার একদম পোটলা বানায় নিয়ে আসছে, লুঙ্গিটারে এরকম পোটলা বানায়া মানিয়ে আসছেন। তো আমি তো জানি না লুঙ্গির ভিতরে আর কি এটা পোটলা বানায় মানিয়ে আসছে। আইনা আমার নানু বাড়ির আগে সালি, আপনারা হয়তো সালি অনেকে চিনবেন, আমি বলি মানে রান্না করার পরে যেই মানে কয়লাগুলো হয়, এই কয়লাগুলোকে উপরে কয়লা থাকে এবং নিচে মানে রান্না যে করে ঘরটার ভিতরে চুলা যেটাকে বলে, ওইটার নিচে হচ্ছে সালি থাকে, মানে কয়লাগুলো একদম পিষে যায়, পাউডারের মতো হয়ে যায়, ওই সালিগুলো এক জায়গায় রাখা আছে। তো আমার মা তখন কী করলো, এই লুঙ্গিটা সহ সালির ভিতরে ঢুকাই দিল, সালির ভিতরে ঢুকে দিয়ে উপর দিয়ে সালিয়ে দিয়ে দিল, দিয়ে ভিতরে ঢুকলো, মানে নানু বাড়ি গেল। তো আমার তখন আমার পাশের ঘরের এক মামা আমাকে একটা লুঙ্গি দিলাম। যখন ওই লুঙ্গিটা পরলাম, পরে আবার যাইলাম। তো মা তো নানুর পাশে বসে কান্নাকাটি করতেছে, মোটামুটি অনেক মানুষ আসছে। আমার আব্বার এত রাতের বেলায় আসবে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাবা আমাদের এই রাস্তাটা ভালো না, আর আমার বাবার সাইকেল নাই যে বাবা মেন রাস্তা দিয়ে আসবে। তো বাবা আর আসলো না, আমরাই চললাম। এরকম করে মারে আমি বারবার বলতেছি, মা ওইখানে যে রাখছো কিছু একটা, ওইটা যদি কেউ নিয়ে যায়। মা বলে কেউ নিব না, তুই চিন্তা করিস না, তুই চুপচাপ থাক, কেউ নিবে না। মানে মা আমাকে খালি এটা বলে, ঠিক আছে কেউ যেহেতু নিবে না সমস্যা নেই। আমি তখন মায়ের পাশে বসে আছি। এরকম করে বসে থাকতে অনেকক্ষণ পরে প্রায় রাত 3টার মানে 2:30 কি 3টার দিকে আমি তখন একটু তন্দ্রায় চলে গেছি আর কি, মানে অনেক ঘুম আসছিল, মায়ের পাশে বসে আমি ঘুমাই গেছি। 2:30-3টার দিকে হঠাৎ করে চিৎকারের শব্দ, এবং চিৎকারের শব্দ শুনে আমার তখন ঘুম ভাঙে। তখন সবাই চিৎকার করতেছে আমার নানুর নাম বলে। আমি তখন বুঝতে পারি যে আমার নানু আর দুনিয়াতে বাইচা নাই, সবাই কান্নাকাটি করতেছে। এবং আমিও তখন নানুর জড়ায় ধরি, দেখলাম যে নানু আর কোনো মুভ করতেছে না। যাই হোক, সবাই কান্নাকাটি করতে করতে সকাল হলো। আমার বাবা আসলো, দাদা আসলো, দাদি আসলো, আমার ছোটো বোন আসলো, সবাই আসলো। আসার পরে নানুকে মাটি দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হলো, নানুকে মাটি দেবে। তো নানুকে মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর আমার নানুর নাশটা একেবারে সকালবেলা মাটি দিয়ে ফেলছে।
মানে প্রায় আমাদের তো দূরে কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার নানা নানুর কোনো সন্তান নেই, আমার মাই একজন। তো এই জন্য আর দূরে কোথাও যেহেতু আত্মীয় স্বজন নাই, তাড়াতাড়ি প্রায় 10টার দিকে লাস্ট মাটি দিয়ে দিছে। 10টার দিকে মাটি দেওয়ার পরে পরে আমার মা খুবই কান্নাকাটি করতেছে। আমার মাথায় কিন্তু তখন ওই জিনিসটা ঘুরতেছে যে আমার মা কিন্তু শালির ভিতরে একটা জিনিস লুকিয়ে রাখছে, লুঙ্গি পেঁচায়া। আমরা কিন্তু ওইটা কিন্তু তখন আমার মাথায় আসতেছে যে মেবি কিছু একটা জিনিস আমার মা সেখানে লুকিয়ে রাখছে, এটা কী হতে পারে। এরপর বিকাল করে যখন সন্ধে এলো, আমি মাকে বললাম যে মা, তুমি যে শালির ভিতরে একটা জিনিস লুকিয়ে রাখছিলে, এটা কি নিবা না? এটা বলার পরে মা তখন আমাকে নিয়ে সুন্দর পর ওখানে গেল। মায়ের মনটা অনেক বেশি খারাপ ছিল। এরপরে মা এটা উঠাইলো। উঠানোর পরে আমার মনে আছে একটা মাটির কলসির ভিতরে আমার লুঙ্গিটা সব পেঁচিয়ে মা এটাকে ভিতরে ঢুকালো। মাটির কলসির ভিতরে পেঁচিয়ে ভিতরে ঢুকানোর পরে দেন বাবা বললো যে ঠিক আছে চলো আমরা চলে যাই, মাকে তো মাটি দিয়ে দেওয়া হয়ে গেল, চলো যাই, এটা বলে। তো বলার পরে আমার মা বলতেছে না এখন যাব না, আমি রাত্রেবেলায় যাইতে পারবো না, আপনি চলে যান। তো এরপরে আমার বাবা চলে যায় একা একা, রাতের বেলায় বাবা একা একা চলে যায়। দেন আমি আর আমার ছোট ভাইয়া, দেন আমি আর আমার ছোট বোন, মা, আমরা তিনজনেই থাকি। তো পরের দিন সকালবেলা দেন আমার মা আমাকে নিয়ে আমার ছোট বোনকে নিয়ে দেন চলে যাবে আমাদের বাড়িতে। তো কলসিটা যে ছিল ওই কলসিটা মা কী করে কাঁধে করে মানে মা কলসিটা নিয়ে যায়। তো অনেকেই জিজ্ঞেস করতেছিল মাকে যে তোর তো মা মারা গেল, তুই কলসি নিয়ে কোথায় যাচ্ছিস? তো আমার মা কাউকে কোনো কিছু রিপ্লাই করে না, এই কলসি নিয়ে মা যথারীতি মায়ের মতো করে মা যাচ্ছে। তো বাড়িতে আসলাম, অ্যান্ড বাড়িতে আসার পরে দেখলাম যে মা এই কলসিটাকে একটা গর্ত করলো আমাদের ঘরের ভিতরে। আমাদের একটা মাটির ঘর ছিল, অনেকটা গর্ত করলো, গর্তের ভিতরে কলসিটাকে পুঁতে রাখলো। কলসিটাকে পুঁতে উপর দিয়ে মা একদম মানে মাটিটাতে দিয়ে খুব সুন্দর করে লেপে পরিষ্কার করে দিল। মানে এইটার ভিতরে যে একটা কলসি আছে এটা বোঝার কোনো উপায় নেই। যাই হোক, এভাবেই সেদিনটা কেটে গেল। অ্যান্ড এর পরের দিন আমি দেখতেছি মা জানি একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, মানে সারাটাক্ষণ ওই কলসিটার আশেপাশে থাকে, ওইখানে থাকে, ওখান থেকে বের হয় না, ওই জায়গার ভিতরে থাকে। এইভাবে আরও 5-6 দিন কাটে। 5-6 দিন কাটার পরে আমার একটা পুপি হয় আর কি, ওনার হাজব্যান্ড ভালো না, মানে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, হাজব্যান্ডে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, বউকে সময় দেয় না, বউয়ের উপর টর্চার করে, বউকে অত্যাচার করে। এরকম একটা পুপি হচ্ছে আমার মায়ের কাছে এসে কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পরে আমার মা তখন পুপিরে বলে কি যে আমি তোরা একটা পানি পড়া দিচ্ছি, এই পানি পড়াটা তুই নিয়ে যাবি, গিয়ে মানে কোনোভাবে তোর হাজব্যান্ডের গায়ের উপরে এই পানি পড়াটা তুই ছিটাই দিবি, ঘুমে পারিস বা যখনই পারিস পানি পড়া ছিটিয়ে দিবি, অ্যান্ড ছিটিয়ে দিলে দেখবি যে তোর হাজব্যান্ড ঠিক হয়ে যাবে। এটা বলে আমার মা তখন পানি পড়া পুপিকে দেয়, এবং পুপি গিয়ে ওনার হাজব্যান্ডের উপরে ঠিক এটা ছিটিয়ে দেয়। কেমনে ছিটা জানি না, ঠিক তারই 2 থেকে 3 দিন পরে আমার পুপি বলে আমার পুপির হাজব্যান্ড নাকি ঠিক হয়ে গেছে, মানে অন্য কারো কথা শোনে না, শুধু ওনার কথাই শোনে, ওনার কথাই মানে, এবং ওনার উপরেই খুব বেশি মনোযোগী, এটা বলার পরে এই পুপি থেকে আস্তে আস্তে করে 1জন 2জন 3জন 4জন করতে করতে পুরো মহল্লায় জানাজানি হয়ে যায় যে আমার মায়ের কাছে এক আধ্যাত্মিক টাইপের ক্ষমতা আছে। ক্ষমতা যে মায়ের কাছে একটা আছে এটা তো আমি নিজেও জানি, আমি নিজের চোখে দেখেছি। এরপরে আমার মা এত বড় মাপের একজন কবিরাজ হয়ে যায় যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর আর কোনো অভাব হয় না। আমার মা কখনো কারো কাছে টাকা চায় না, কখনো কাউকে বলে না যে আমাকে টাকা দেন, টাকা লাগবে, বা রোগী চিকিৎসা করার জন্য মা কখনো টাকা নেয় না। মানুষ এমনি আমার মাকে টাকা দেওয়া যায়, এমনি মানুষ আমার মাকে হাজার টাকা দেওয়া যায়, মানে মাকে অনেক বেশি টাকা পয়সা দেয়। অ্যান্ড দেখা যায় কি যে আমার মা যদি একটা রোগীর চিকিৎসা করে, ওই রোগী আমার মাকে একটা মসজিদ বানানোর জন্য টাকা দেয়, মাদ্রাসা বানানোর জন্য টাকা দেয়, গরু কেনার জন্য টাকা দেয়, ছাগল কেনার জন্য টাকা দেয়, এরকম অনেক টাকা আমার মাকে দেয়। আমার মা মোটামুটি ওই টাকা পয়সাগুলো দিয়ে খুবভাবে ডেভেলপ হয়ে যায়, অনেকভাবে ডেভেলপ হয়ে আমাদের ঘর বাড়ি তুলে ফেলি, একদম আমরা বিল্ডিং করে ফেলি, মোটামুটি অনেক টাকা পয়সা হয়ে যায়। আমার বাবাও তখন বিশাল বড় করে একটা মুদির দোকান দেয়, আমাদের এলাকাতে অনেক বড় করে একটা মুদির দোকান দেয়। আমাদের দিনটা রাতারাতি অনেকটা ফিরে যায়, আমরা অনেক ভালো পজিশনে চলে যাই। এবং আমার মায়ের এই কবিরাজি বাড়তেই থাকে, দিন যত যায় এই কবিরাজি ততই বাড়তে থাকে। একটা পর্যায়ে এরকম হয় শুধু আমার মায়ের সিকিউরিটি থাকে 5 থেকে 6 জন লোক, লাইনম্যান থাকে, তারপরে ওষুধপত্র জোগাড় করে দেওয়ার লোক থাকে, বিভিন্ন রকমের লোকরা এসে আমার মাকে শারীরিকভাবে বিভিন্নভাবে হেল্প করে। যাই হোক, আমার মাও খুব সবার কথাবার্তা বলে খুব ভালো করে চলতেছে, দিন আর রাতগুলো কাটতেছে। এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বড় হই, মোটামুটি বড় হই, অনেকটাই বড় হওয়ার পরে আমি তখন আমার মায়ের সাথে কবিরাজি কাজগুলো করি। কবিরাজি বলতে আমি তো আসলে তেমন কিছু পারি না, মানে তেমন কিছু করি না। মা আমাকে যেটা করতে বলে মায়ের সাথে সাথে ওটাই করি, এটা কর ওটা কর, মা যেটা বলে আমি সেটাই করি। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার মায়ের একটা চাচাতো ভাইয়ের মেয়ে আছে, ওই মেয়েটার নাম হচ্ছে সালমা। তো সালমা নামের ওই মেয়েটা আমার মা আমার বিয়ের জন্য ঠিক করে, মানে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে, এরকম একটা প্ল্যানিং আমার মায়ের। তো ওরকম একটা প্ল্যানিং যখন আমার মা করে, না আমি বললাম যে ঠিক আছে,
সমস্যা নাই, আমি আর ওই মানে আমার ভিতরে অন্য কোনো কিছু নেই যে ঠিক আছে মা আমাকে যাকে পছন্দ করবো আমি তাকে বিয়ে করব। আমার ভিতরে কোনো রকমের ইয়ে নাই, চেঞ্জেবল নাই, পরিবর্তন নাই, মায়ের কথা মতোই পড়ে রইলাম। তো কয়েকদিন কাটার পরে কিছুদিন এভাবে সালমার সাথে জাস্ট আমার বিয়েটা ঠিক হয়ে আছে মৌখিকভাবে, ওরকম করে সালমার সাথে আমি কখনো কথাও বলি নাই বা সালমা আমার সাথে কথা বলে নাই, শুধু পারিবারিকভাবে জাস্ট বিয়েটা ঠিক হয়ে আছে। এর কিছুদিন পরে আমাদের বাড়িতে হচ্ছে একটা মেয়েকে জিনে ধরে, ওই মেয়ে চিকিৎসা করার জন্য আসে। ওই মেয়ের বাড়ি হচ্ছে গিয়ে নোয়াখালীতে মেয়ের বাড়ি, আমাদের এখানে আসে চিকিৎসা করবে মেয়ের মা। এবং ওই মেয়েটাকে নাকি আজকে প্রায় 8-9 বছর ধরে জিনটা চালাইতে আছে, অনেক ছোটোবেলা থেকে মেয়েকে জিনটা চালাইতে আছে। তো আমাদের এখানে নিয়ে আসছে, আসার পর আমাদের এখানে কিন্তু আবার থাকার জায়গা ছিল, মানে যারা দূর থেকে আসতো তারা ইচ্ছা করলে থাকতে পারতো, থাকার অনেক ঘর ছিল। তো একটা ঘরে মেয়েটার মা রয়ে গেল। তো রয়ে গেল, আমি তো জানি না, সন্ধ্যার দিকে আমাদের এখানে হচ্ছে মানে শিমুলতল বলতে একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে মা অনেকগুলো পছন্দের গাছ টাছ লাগায় রাখছে, ওই গাছের ওইখানে মেয়েটা বসে আছে। তো আমি যখন ওই দিক থেকে বাজার থেকে আসতেছিলাম, হঠাৎ করে মেয়েটা আমার চোখে পড়ে, মানে চোখে পড়ার পর আমার মনে হয় আমি যেন আমার চোখটা জ্বলসে গেছে, অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল। আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম, আমার জীবনে আমি কখনো এত সুন্দর মেয়ে দেখিনি, এত সুন্দর ছিল তার চোখ, নাক, ঠোঁট, চুল সব কিছু মিলে একেবারে পরীর মতো লাগতেছিল। আমি মেয়েটাকে দেখে যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম, আমি ঠিক কথা বলার শক্তি হারিয়ে ফেলতেছি, এত সুন্দর ছিল। আমি তখন আস্তে আস্তে করে তার কাছে গেলাম। আমার কাছে আবার একটা ব্যাপার মনে হলো, যেহেতু আমার মা জিনভূত নিয়ে কাজ করে, হয়তো কোনো পরীও এখানে বসে থাকতে পারে, এরকমটা মনে হয়েছিল। কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, এটা পরী না, পরীর মতো একটা মানুষ। তো বসে আছে ওখানে, টুলের মতো আছে, ওখানে বসে আছে। আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমি পাঞ্জাবি পরা ছিলাম। তো বলে ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম যে আপনার নাম কি? বলে আমার নাম শিল্পী। আমি বলছি শিল্পী, আপনাদের বাড়ি কোথায়? বলে নোয়াখালী। আমি বললাম এখানে কার সাথে আসছেন? পরে বলে আমার মায়ের সাথে। আমি মায়ের সাথে আসছেন কবে? বলে গতকালকে। কোথায় থাকেন? তো দেখাই দিল যে আমি এখানে থাকি। তো আমাদের একটা মানে বোর্ডিং দেখাই দিল। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো আপনি কি কবিরাজের সাথে দেখা করছিলেন, কথা বলছিলেন? বলেন না, এখনও কথা বলতে পারি না, আজকে কথা বলবো, আজকে আমার শিডিউল, আজকে কথা বলবো। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো এইভাবে মেয়েটার সাথে কথাবার্তা বলার পরে দেন অনেকক্ষণ ধরে তার সাথে আমি কথা বলি, অনেকক্ষণ কথাবার্তা কমপ্লিট করে মানে আমি জানি একটু মানে কেমন হয়ে যায়, মানে আমি আসলে আই ডোন্ট নো যে আমার মাঝে কী একটা জিনিস কাজ করে, মানে অনেক ভালো লাগে এক কথায়, যেটা তাকে দেখে আমি খুব ফিদা হয়ে যায়, আমার এত ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি বাসায় যাই, অ্যান্ড বাসায় যাওয়ার পরে মানে আমার আর কিচ্ছুই ভালো লাগতেছে না। আমি মানে বারবার চাইতেছি এই মেয়েটা কখন আমার আম্মার কাছে আসবে। আমি সেদিন সারাদিন আমার আম্মার পাশে বসে আছি। সন্ধ্যার আগে এই মেয়েটার টাইম হয়, তখন এই মেয়েটা আমার মায়ের রুমে আসে, মায়ের রুমে বলতে বৈঠকখানে আসে। তো বৈঠকখানে আসলে মেয়ের মা সব কিছু বলে যে 9 বছর ধরে মেয়েটাকে জ্বালাচ্ছে, এবং এটা নাকি মেয়েটা নাকি একদিন স্কুল থেকে আসতেছিল, স্কুল থেকে আসার সময় নাকি রাস্তার পাশে নাকি এক ফকির মহিলা বসেছিল, ওই মহিলা নাকি বললো যে না বিস্কিট খা। একটা বিস্কিটটাকে মেয়েটা হাতে দিলে, মেয়েটা নাকি বিস্কিটটা খাইছে, এবং এই বিস্কিট খাওয়ার পরে নাকি মেয়ের এই সমস্যা। এবং সমস্যা বলতে মেয়েকে রাতের বেলায় ঘুমাইতে দেয় না, মেয়ের সকালে ঘুম থেকে উঠে তার শরীরে বড় বড় নখের আঁচড়ের দাগ পাওয়া যায়, এবং মুখের মধ্যে আঁচড়ের দাগ পাওয়া যায়, তার চুল টুল টেনে ছিঁড়ে ফেলে, খুব খারাপভাবে তাকে কষ্ট দেয়। এগুলা মেয়ের মা বললো। তো বলার পর আমার মা তখন সব কিছু দেখলো, দেখে শুনে বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মা জাস্ট আমার মায়ের ওষুধে পানি পড়া, আর কিছু না। মা তখন বোতলে পানি ঢুকাইলো, ঢুকিয়ে বলে যে 3 বার, সকাল বিকেল এবং রাতে 3 বারের মানে এই পানি তার শরীরে ছিটাই দিবেন। এটা শেষ হলে আপনি আবার আসবেন, একটু পানি থাকতে আরও নতুন পানির সাথে এটা মিশিয়ে নেবেন। মানে যখন দেখবেন যে এই পানিটা অর্ধেক হয়ে গেছে, তখন নতুন আরও কিছু পানির সাথে এই পানিটা মিক্স করে দেন হচ্ছে আপনার মেয়ের গায়ে ছিটাবেন। এই কথা বলে মা দিয়ে দেয়। তো এরপরে আমি তখন মা যখন বলে দেয় চলে যাওয়ার জন্য, দেন আমার ভিতরে তখন হঠাৎ করে যায়, আরে মেয়েটা তো চলে যাবে, এত সুন্দর একটা মেয়ে চলে যাবে, আমি তার সাথে কথাও বলতে পারলাম না, মা কোনো ফোন নাম্বারও রাখলো না। আমি যখন তারা বেরিয়ে গেল, আমি তখন মায়ের এখান থেকে বেরিয়ে দৌড়ে এসে বলতেছি শোনেন, আমি এটা কিন্তু আমি নিজে থেকে বলি, আমি আর মাকে বলি যে শোনেন, আপনাদের কবিরাজ বলছে 3 দিন এখানে থাকার জন্য। তো মহিলা বলতেছে কেন 3 দিন থাকবো কেন? এমন যে কবিরাজ বলছে যে 3 দিনের ভিতরে যদি আপনি এখন নোয়াখালীতে গেলেন, এরপরে পানি পড়া দিলেন, কাজ হলো না, এরপরে কি করবেন? এজন্য কবিরাজ বলে দিয়েছে যে 3 দিন এখানে বোর্ডিংয়ে থাকতে, কিন্তু খবরদার 3 দিন আপনারা বোর্ডিং থেকে বের হবেন না এবং কবিরাজের কাছেও আসবেন না। 3 দিন আপনার ওই ঘরের ভিতরে আপনার নিজের মতো করে আপনার মেয়ের চিকিৎসা করবেন। যদি আপনার মেয়ে ভালো হয় তাহলে 3 দিন পরে চলে যাবেন, আর যদি ভালো না হয় তাহলে 3 দিন পর আপনাকে পানি পড়া পাল্টাই দেবে। কিন্তু এই 3 দিনের মাঝে কবিরাজের সাথে দেখা করা যাবে না, ঘর থেকে খুব একটা বের হওয়া যাবে না, এরিয়া দেখে যে এই এরিয়ার বাইরে যাওয়া যাবে না।
এগুলো কিন্তু আমি সবগুলো আমার নিজের মতো করে বলি। বলার পরে ওই মহিলা বলে আচ্ছা বাবা ঠিক আছে। দেন মহিলা তখন ওনার মেয়ের নিয়ে ভিতরে ঢুকে রাতে রাতে প্রায় তখন রাত প্রায় 10টার দিকে বাজে। আমি তখন ওই মহিলার ঘরের দরজায় যাই, দরজা টোকাই, দরজা খুলে আমি তখন ভিতরে ঢুকে বলেছি সব ঠিক আছে, পানি পড়া দিয়েছেন? বলে দিয়েছি। আমি বলে কোনো সমস্যা নাই তো? বলে না কোনো সমস্যা নাই। আমি তখন মেয়ের সাথে কথা বলি যে আপনার সমস্যার কথাগুলো আমাকে একটু বলেন। মানে আসলে তো আমি কোনো কবিরাজ না বা আমি কিছুই না, আমার মা জাস্ট কাজ করে, আমি মায়ের পাশে বসে থাকি। আমার জাস্ট জানার কিউরিয়াসিটি যেটা আসলে কি মূলত ঘটনাটাকে আমার মেয়েটার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করবো, অতটুকুই। ওই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমি এর সাথে কথা বলতেছি। তো কথা কন্টিনিউ বলতে আমার প্রায় রাত 11টা থেকে প্রায় 12টার মতো বেঁচে যায়। মানে 12টার মতো বাজার পর দেখলাম যে মেয়েটা ঘুমাবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমাকে বলতে পারতেছে না যে আপনি চলে যান বা আমি ঘুমাবো, এরকম কিছু বলতে সাহস পাচ্ছে না। কিন্তু এটা মানে ওনার মুখে এটা লেগে আছে যে আমাকে এটা বোঝাচ্ছে যে চলে যাওয়ার জন্য। দেন আমি তখন আর কিছু বললাম না, আমি চুপচাপ এখান থেকে চলে আসলাম, এসে ঘুমাইলাম। সেই রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমি পুনরায় আবার ওই ঘরে গেলাম, গিয়ে দেখি যে মেয়ের মা ঘুমায় আছে। আমি তখন মেয়েকে বললাম যে চলেন আমরা একটু মানে বাড়ির পিছনে হাইটে আসি, এটা বললাম। তো বাড়ির পিছনে আমি মেয়েটাকে নিয়ে গেলাম। যাওয়ার পর আমি বললাম যে শোনেন, আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করতে পারি? আর প্রশ্নগুলো আমি এই কারণেই করবো কারণ যেহেতু আপনার সাথে এই জিনিসটা আছে, যদি আপনি এই জিনিসগুলো আপনার মাঝে থেকে থাকে তাহলে আপনার সমস্যা আরও বাড়বে, এই জন্য আমি প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি। মেয়ে তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি করেন, কোনো সমস্যা নাই। আমি বললাম যে আপনার কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে, মানে আপনি কাউকে ভালোবাসেন, প্রেম ভালোবাসা এরকম? মেয়ে বলে না এরকম কিছু তো আমার মাঝে নাই, আমি তো কাউকে ভালোবাসি না, কোনো প্রেমের সম্পর্ক আমার কারোর সাথে নাই। আমি বললাম যে তাহলে ভালো, যদি কোনো প্রেমের সম্পর্ক কারোর সাথে না থেকে থাকে দেন তাহলে ভালো, কিন্তু যদি থেকে থাকে আপনি এটাকে প্লিজ এটাকে আপনি মুভ করতে হবে, এটা আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না, কারণ আপনার সাথে যে জিনিসটা আছে ওই জিনিসটা ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু বলে। তো মেয়ে তখন বলে না 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 আমার মাঝে এরকম কিছু নেই, আপনি এটা নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। তো যাই হোক এভাবে আমি তার সাথে কথাবার্তা বলতে আমি তার ফোন নাম্বারটাও নিয়ে নিই, তার কাছে যেটা মোবাইল ফোন ছিল ওই নাম্বারটাও নিয়ে নিই। নাম্বারটা নিয়ে নেওয়ার পরে ওই দিন বিকালবেলায় মা মনে হয় দেখে ফেলে আমি যে মেয়ের সাথে কথা বলতেছি। আমি কিন্তু তাদের বাসা থেকে বাইরে যাই না, আমি মেয়ের সাথে কথা বলতেছি, এটা মনে হয় মা আমাদের বাসার ছাদের উপর থেকে দেখে। দেখার পরে মা তখন আমাকে ডাকে এদিকে আয়। ডাকার পর আমাকে জিজ্ঞেস করে যে তুই এই মেয়ের সাথে কী কথা বলতেছিস, মেয়ে যায় না এখনও? আমাকে এটা বলে। আমি বললাম যে না মা, ওরা চট্টগ্রামে নাকি কি কাজ আছে, ওই কাজের জন্য এরা থেকে গেছে, এরা আরও একদিন থাকবে। আমার মা তখন আমাকে ডাইরেক্ট বলতেছে ওরা কি কাজের জন্য থাকতেছে নাকি তুই ওদেরকে থাকতে বলছিস? মানে এমনভাবে মা আমাকে ডাউট করে কথাটা বলে আমি একেবারে পুরো মানে একদম পুরো ভঙ্গ হয়ে যাই, আমি পুরো চুপ হয়ে যাই যে মা এটা কীভাবে জানলো, মানে মা তো এটা জানার প্রশ্নই আসে না, মা কীভাবে বুঝলো এই কথা? আমি তখন বললাম যে না মা এরকম কিছু না, তুমি যেটা মনে করতেছো ব্যাপারটা এরকম না। আমার মা বলে ব্যাপারটা কীরকম আমি কিন্তু এটা জানি, তুই আমাকে ব্যাপারটা কীরকম এটা বুঝাইতে হবে না, আমি সব কিছুই বুঝি। আমি তখন বললাম যে মা আমি আসলে অনেক দুঃখিত, তুমি কিছু মনে করো না, আমি 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 এটা বলে মা বলেন না তুই যে কেন কি করতেছিস, কী কারণে কী করতেছিস, আমার মাথায় সব কিছু আসতেছে, এদেরকে যাইতে দে। মা আমাকে ডিরেক্টলি এটা বলে। তো যখন মা আমাকে এটা বলে আমি তখন বুঝে যাই যে মা হয়তো বুঝে গেছে। পর আমি মেয়েটাকে বললাম যে আপনারা কালকে সকালে চলে যাবেন, আমার মা বলছে আপনাদের কাজ হবে। অ্যান্ড এরপর দিন সকালবেলা আমি তাদেরকে হচ্ছে বাস স্ট্যান্ড দিয়ে আসি, তার নোয়াখালীর উদ্দেশ্যে চলে যায়। এরপর থেকে আমি কন্টিনিউ মেয়েটার সাথে ফোনে কথা বলি, ও কেমন আছে, কোথায় আছে, ঠিক আছে কিনা, এরকম রাতের পর রাত দিনের পর দিন প্রায় 2 মাসের মধ্যে তার সাথে আমি কন্টিনিউ কথা বলি। 2 মাসের মাঝে আমাদের মোটামুটি অনেকটা সম্পর্ক এগিয়ে যায়, প্রায় 90% আমাদের দুজনের মাঝে রিলেশন হয়ে যায়। অ্যান্ড 90% হয়ে যাওয়ার পরে মেয়েটা আমাকে একদিন বলে যে একটা কাজ করো, একদিন আমাদের নোয়াখালী এসে ঘুরে যাও, আমাদের এলাকাটা অনেক সুন্দর, তোমাকে আমি দেখাবো। আমি বললাম যে না আমি তো আসলে ওইখানে গেলে মানুষজন কী বলবে, আমি তো আসলে আমি চিনি না ওই জায়গাটা খুব একটা ভালো করে। মেয়ে আমাকে বলতেছে তোমাকে চিনতে হবে না, আমি তোমাকে সব কিছু চিনিয়ে নেবো, তুমি আসো। ওরকম করে যখন আমাকে বলে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। দেন আমি তখন ওইখানে যাই, যাওয়ার পর আমাকে এই মেয়েটা সব কিছু ঘুরে ফিরে দেখায়। অ্যান্ড আমাদের দুজনের মাঝে মোটামুটি অনেক ভালো একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। আমি মাকে বলি যে মা ভালো লাগতেছে না, বন্ধুদের সাথে কক্সবাজার যাব। কক্সবাজারের কথা বলে আমি তখন নোয়াখালীতে যাই, 3 দিন ধরে থাকি। অ্যান্ড 3 দিন থেকে আসার পরে আমাদের সম্পর্কটা অতি গভীর হয়ে যায়, মানে দুজনের সম্পর্কটা অনেক গভীর, অনেক ভালোবাসা। আমি ওকে ছাড়া কিছু বুঝি না, ও আমাকে ছাড়া কিছু বুঝে না। সম্পর্কের মাত্রাটা এভাবে যেতে যেতে হঠাৎ করে মা আমাকে একদিন বলতেছে যে আমাদের ঘরে মানুষ লাগবে, আমরা এভাবে থাকবো না। আমার যেই মানে মায়ের যেই দুঃসম্পর্কের ভাই আছে, ভাইয়ের মেয়ে সালমা, ওই সালমার সাথে মা আমার বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলে, দিন তারিখ ঠিক করে ফেলে। তো যখন দিন তারিখ ঠিক করে ওই সময় কিন্তু আমি ওই শিল্পীকে ভালোবাসি। তো আমি তখন মাকে বললাম যে মা এটা তো কোনো দিন হতে পারে না, আর আমি শিল্পীকে পছন্দ করে ওকে ভালোবাসি, তুমি
চাইলে আমাকে অন্য কারোর কাছে বিয়ে দিতে পারো, মানে অন্য কাউকে বিয়ে করাতে পারো না। আমি তখন মায়ের কাছে ডিরেক্টলি এই কথাটা বলে ফেলি, কারণ দেখা যাচ্ছে না বললে মায়ের মাঝে যে আধ্যাত্মিক ক্ষমতা আছে ওই ক্ষমতা দ্বারা কিন্তু মা অনেক কিছুই বুঝতে পারে, মা হয়তো এটা বুঝে যাবে। এই জন্য আমি তখন মাকে সব কিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে মা আমাকে বলতেছে যে না, এটা হতে পারে না, আমি অমুক ভাইকে কথা দিছি, ভাইয়ের মেয়েকে তোকে বিয়ে করাবো, অন্য কোনো মেয়ের কাছে তুই যেতে পারিস না। আমি তখন বললাম মা দেখো, আমি শিল্পীকে অনেক ভালোবাসি এবং তার সাথে আমার অনেক মধুর সম্পর্ক আছে। আমার মা বলে শিল্পীর মাঝে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি শিল্পীর মাঝে থেকে থাকে তোকে নিয়ে কখনো সুখী হতে পারবে না, আর এই শিল্পী নামের মেয়েটা ভালো হবে না। মামাকে ডিরেক্টলি এটা বলে। আমি তখন বললাম কেমন হবে না হবে এটা আমি জানি না, বাট আমি তাকে ভালোবাসি, আমি অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবো না। এরই মাঝে মায়ের সাথে আমার মোটামুটি এক ধরনের একটা ঝগড়া লেগে যায়। মা আমাকে অনেকভাবে কথাবার্তা শোনা, আমি আমাকে অনেকভাবে কথা শোনা। এভাবে 2 দিন কাটার পরে বাবা আমাকে তখন বলতেছিল যে দেখ, তোর মা যেটা বলে এটাই কর, তোর মা তো আধ্যাত্মিক টাইপের ক্ষমতা আছে, তুই কোথায় গেলে সুখী হবে, কাকে বিয়ে করলে সুখী হবে এটা তোর মা বুঝতে পারে, তুই সালমাকে বিয়ে কর। আমি তখন বললাম যে না, আমি সালমাকে বিয়ে করবো না, সালমাকে বিয়ে করার কোনো রকমের না আমার কাছে না, আমি বিয়ে করবো শিল্পীকে। এটা আমি ডিরেক্টলি আমার মাকে বলি। বলার পর আমার মা তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই শিল্পীকে বিয়ে করিস, তবে আমাকে একটু টাইম দে, আমি একটু ঝামেলা আছি, কয়েকটা রোগী আছে সিরিয়াস, কয়েকটা রোগীগুলোকে ঠিক করে এরপর আমি নোয়াখালীতে যাবো, শিল্পীর সাথে কথা বলবো, পারিবারিকভাবে কথা বলে আমি তোর বিয়ের দিন তারিখ ঠিক করবো। যাই হোক, মায়ের এই কথা শুনে আমার খুব বিশ্বাস হলো, দেন আমি মায়ের সাথে আসি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার মাঝে কী হয় আমি জানি না, আমার মাঝে কী হয়, মানে আমার মাঝে মূলত কী হয় আমি এটা নিজেও বুঝতে পারি না। কিছুদিন পরে মানে এমন একটা সমস্যা আমার মাঝে হয়, আমি লাইক কোনো মানে আমি জানি কেমন চেঞ্জ হয়ে যায়। আমি শিল্পীর সাথে আগে যেরকম কথা বলতাম এরকম কথা বলি না, কথা বলা কমায় দেই, খুব কম কথা বলি। দেখা যায় আমি ওর সাথে সারাদিনে 2 মিনিটেরও কথা বলি না, 1 মিনিট কথা বলি, এবং কথাবার্তা বলার মাঝে মনে স্পেস রাখে। আমার ওর সাথে কথা বলে আমার শরীর জ্বলে, গাও জ্বলে, আমার হাত পা জ্বালাফোড়া করে, মাথা ব্যথা করে, মানে ওর সাথে কথাবার্তা বললেই আমার এই সমস্যাগুলো দেখা দেয়। আমি তখন মানে কেমন যেন ওর কাছ থেকে দূরে সরে যাই, ও ব্যাপারটাও বুঝতে পারার পরে ও 10-12 দিন পরে আমাদের এখানে চলে আসে। আমাদের এখানে ওর মাকে নিয়ে আসে। আসার পরে ও ডিরেক্টলি আমাকে পায়, আমি উঠানে বসে থাকি, এসে আমার সাথে খুব খারাপভাবে বিহেভ করতে শুরু করে যে তুমি আমার সাথে কথা বলো না কেন, আমার কাছ থেকে স্পেস কেন নিচ্ছ, তোমার সমস্যাটা কোথায়, এটা সেটা অনেক কথাবার্তাও আমাকে বলে। আমি তখন ওর কথাবার্তাগুলো শুনতেছি, আমি কোনো রেসপন্স করি না, কোনো শব্দ করি না, অনেক বকাবাদ্য আমাকে করে, আমি কিছু বলি না। পরে আমার মা ওকে কী জানি বলে, ওর মাকে কী বলে, ওর মা তখন ওকে নিয়ে চলে যায়। ঠিক তারই 3 দিন পরে আমার মা সালমার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে এবং খুবই পারিবারিকভাবে ধুমধাম করে অনেক আয়োজন করে সালমার সাথে আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। আমি সালমাকে বিয়ে করি, অ্যান্ড বিয়ে করে সালমাকে নিয়ে আমি আছি। আমার কী হয় আমি জানি না, প্রায় 4 মাস পর্যন্ত আমি সালমার সাথে অনেক সুখের সংসার হয়, কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নাই। কিন্তু 4 মাস পরে কেমন জানি সালমাকে আর আমার ভালো লাগে না, মানে আমি আর ওর সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না, সম্পূর্ণ রকমের অ্যাডজাস্টমেন্ট আসতেছে না, মানে কেমন জানি একটু হয়ে যাচ্ছে। দিন যত যাইতেছে আমি সালমার কাছ থেকে দূরত্বটা আমার বাড়তেছে। আর সে সময় কিন্তু আমার মা ইন্ডিয়াতে যায়, তা কি একটা মাজারে জানি যায়, কি একটা কারণ আমার ইন্ডিয়াতে যায়, আমার 4 মাস ধরে ওখানে থাকবে। হ্যাঁ, বাবাকে সাথে করে নিয়ে যায়। তো আমি তখন বাড়িতেই থাকি। তখন আমার ভিতরে খুব কষ্ট কাজ করে, মানে কেন জানি আমি জানি না, আমার বুকটা অনেক জ্বালাফাড়া করে শিল্পীর জন্য। আমার শিল্পীর কথা অনেক মনে হয়, খুব খারাপ লাগে। পরিশেষে আমি শিল্পীর খবর নেই, নিজে শিল্পীর খবর নেই। শিল্পীর মাধ্যমে খবর নেওয়ার পরে আমি জানতে পারি যে শিল্পী নাকি বিয়ে হয়ে গেছে, নোয়াখালীতে একটা ছেলেকে বিয়ে করছে এবং সেখানে ও আছে। তো আমি তখন শিল্পীর সাথে কথা বলি, আমি তখন শিল্পীকে সব কিছু বলি, শিল্পী দেখো এমন ঘটনা, আমি জানি না আমি কি করছি, আমার মাথায় কোনো কিছুই ছিল না। শিল্পী বলে আমি সব কিছু জানতে পারছি, আমি তোমার মা ছাড়াও নোয়াখালীতে 2-1 কবিরাজের সাথে তোমার ব্যাপার নিয়ে কথা বলছিলাম, তোমার মা তোমার উপরে জিন চালান করছে, তাবিজ করে তোমাকে ওই মেয়েকে বিয়ে করাইছে। আসলে মূলত তুমি ওই মেয়েকে বিয়ে করতে চাও নাই। অ্যান্ড আমি কি করব, তোমার মায়ের উপর আমি অনেক চেষ্টা করছি তোমার মায়ের ক্ষতি করার জন্য, কিন্তু এখানকার কোনো লোক তোমার মায়ের কোনো ক্ষতি করে না। আর এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমার মা কিন্তু নতুন অনেকগুলো বিল্ডিং বানাইছে, আমাদের এখানে 3-4টার মতো বিল্ডিং বানাইছে, কিন্তু ওই যে মাটির কুড়ে ঘরের ভিতরে হচ্ছে একটা মাটির কলসির ভিতরে আমার লুঙ্গি সহ মা যেটা রেখেছে, ওই ঘরটা কিন্তু মা ভাঙে নাই। ওই ঘরটা যেমন ছিল ওই ঘরটা তেমনই আছে, এই ঘরটা কিন্তু মা ভাঙে নাই, এটা তেমনই ঘরটা রয়ে গেছে। আর নতুন যে ঘরগুলো বানাইছিল সব ঘরগুলো ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি তখন বললাম যে ওকে ফাইন, ঠিক আছে মায়ের সব কিছু। আমি তখন এর সাথে কথা বলি, শিল্পীর সাথে কথা বলে দেন। শিল্পী আমাকে বলে আমারও না হাজব্যান্ডের সাথে আমার ভালো লাগতেছে না, আমি তোমার সাথে একটু দেখা করবো। এরপরে আমি শিল্পীর সাথে চট্টগ্রামে দেখা করি, ও চট্টগ্রামে আসে। দেখা করার পরে আমি ওকে সব কিছু বলি যে দেখো, আমি জানি না আমার কী হয়েছে, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার বারবার তোমার কথাই মনে পড়তেছে, আমার এই পৃথিবীটাই বিস্বাদ লাগতেছে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো। অ্যান্ড আমি জানি না আমার কী হয়েছে, আমি খুব কান্নাকাটি করে ও তখন বুঝতে পারে।
বুঝতে পেরে ও আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি তো আছি, আমি তো মরে যাই না, আমি তো আছি। আমাকে খুব আদর ভালোবাসা দেখায়। ও তখন ওর হাজব্যান্ড তখন বিদেশে থাকতো, ও তখন করে কি চট্টগ্রামের একটা হোটেলেও থাকে রাতের বেলায়, এবং আমিও তার সাথে প্রথম এক রাত আমি তার সাথে হোটেলে থাকি। আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে দেন আমার কেমন জানি আমার বউর প্রতি পুরোই মায়া উঠে যায়। মানে সত্যিকার অর্থে বলতে গেলে আমার সালমার সাথে কোনো দিক থেকে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। মানে এভাবে ওভাবে কোনো দিক থেকে আমি সালমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, হচ্ছেই না, ডিরেক্টলি কোনোভাবে আমি পারতেছি না। এভাবে না পারার পরে দেন আমার মা কিন্তু তখনও ইন্ডিয়াতে। আমি তখন শিল্পীকে বলতেছিলাম যে শিল্পী, আমার মাকে তো এখনও ইন্ডিয়াতে, এবং মা যদি ইন্ডিয়া থেকে আসার পরে কিন্তু আমি কখনোই সালমাকে ছাড়তে পারবো না। তুমি এখনই সালমাকে ছাড়ার কিছু একটা ব্যবস্থা করো, কোনো একটা ব্যবস্থা তুমি এখনই করো। এরপরও আমাকে বলো, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি, তোমার বউয়ের ফোন নাম্বারটা দাও। আমি তখন আমার বউয়ের ফোন নাম্বারটা সালমাকে দিয়ে দেওয়ার পরে সালমা কী করে অন্য একটা লোককে, ওর দূর সম্পর্কের কেমন যেন একটা ভাই হয়, চিটাগংয়ে থাকে, ওই লোককে এই নাম্বারটা দেয়। তো আমি যদি সালমার সাথে খুব একটা কথা বলি না, সালমার কাছ থেকে দূরত্ব বজায় রাখছি, সালমার কাছে যাই না, তখন কিন্তু সালমার মনটা অনেক খারাপ। ও কিন্তু অলওয়েজ কান্নাকাটি করে, মন খারাপ করে, যেহেতু আমি হাজব্যান্ড, আমি তার পাশে থাকি না, কাছে যাই না, দূরত্ব বজায় রাখতেছি। ওই সুযোগে শিল্পীকে আমি যে লোকের নাম্বারটা, শিল্পীকে আমি যে সালমার নাম্বারটা দিয়েছিলাম, শিল্পী যে লোকটাকে সালমার নাম্বার দিয়েছিল, ওই লোকটা সালমার সাথে কথা বলে, অলওয়েজ সালমার সাথে কথা বলে। আমি এটা দেখতে পাওয়ার পর আমি কিছু বলি না। এইভাবে প্রায় 8-10 দিনের মতো কথাবার্তা বলার পরেই এই লোকটা সালমাকে দেখা করার জন্য অফার করে কোনো একটা আবাসিক হোটেলে, এবং দুর্ভাগ্যবশত সালমা আমার উপরে রাগ করে ওইখানে যেতে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে এই খবরটা শিল্পী আমাকে ফোন করে বলে যে অমুক দিন অমুক টাইমে অমুক হোটেলে তোমার বউ এই লোকের সাথে দেখা করবে, তুমি তারা ওইখানে হাতে নাতে ধইরা ওইখানে তুমি তারা তালাক করে দাও, তার মা বাবাকে ডেকে ওইখানে তালাক করো, এছাড়া আদার্স কোনো উপায় নেই মেয়েকে ছাড়ার। তা না হলে তোমার মা চলে আসবে, এবং তোমার মায়ের কাছে আধ্যাত্মিক ক্ষমতা আছে, আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তোমার মা সব কিছু ঠিক করে ফেলবে, তুমি কিছু একটা করো। তো ওই দিনই শুক্রবার ছিল সকালবেলা, আমি তখন জানি যে বেরোবো। শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে শোনো, আমার বাবার নাকি শরীর খারাপ, আমি একটু বাবাকে দেখতে যাবো, এই কথা আমাকে সালমা বলতেছে। আমি তখন বললাম, আমি তো জানিও কোথায় যাও না, ঠিক আছে যাও, আমি কিছু বলি না। ও তখন বেরোইছে, আমার শিল্পী তখন আমাকে কল দিয়ে বলতেছে কি বেরোইছে, আমি বললাম হ্যাঁ বেরোইছে। ও বলে তুমি আবার ওটা ফলো করার দরকার নেই, অমুক হোটেলে তুমি এতটা আওয়াজে থাইকো। আমি তখন আমার আরেকটা দূর সম্পর্কের মামা হয়, ওই মামা আবার আমার ফেভারে আছে। আমি ওই মামারে জানালাম যে মামা এরকম ঘটনা। মামা বলে ঠিক আছে তুই ধরতে বলে তোর পক্ষে আমরা আছি। আমি ওই মামারের সহ আরও আমার 2-3টা লোককে নিয়ে, প্রায় 5-6 জন নিয়ে আমি হোটেলেও বসে থাকে। ওই ছেলে যাওয়ার আগে আমরা হোটেলে গিয়ে ওকে ধরার পরে আমি তখন বলি কেন আসছে আবাসিক হোটেলে, ও বলে আমি আসছি এখানে এমনি। তো আমি বলি এমনি আসছো, বলে এমনি আসছে। পরে আমি রিসিপশনে যাই, রিসিপশনে কথা বলি, পরে বলে যে না, একটা স্যারের রুম বুকিং দিয়ে গেছে, বলছে ম্যাডাম আসবে, তো ম্যাডামের রুমে গেছে, স্যার আসবে একটু পরে। এই অবস্থার ভিতরে আমি তখন তারে বললাম যে তার মানে তোমার চরিত্রে এটা ছিল, তুমি এই কাজটা করতেছিলা। তখন আমার পাশে যে মামা ছিল, ওই মামা তখন এলোপাথারিকভাবে ওকে মারতেছে, এবং টাইরা ওর অবস্থা খুব খারাপ করে দিয়েছে, খুবই খারাপ করে দিয়েছে ওরা মাইরা। মারার পরে দেন আমরা সবাই মিলে বলতেছি যে এমন মেয়ের সাথে তো অ্যাটলিস্ট সংসার করা যায় না, যে মেয়ে হাজব্যান্ড থাকা অবস্থায় আবাসিক হোটেলে আসছে অন্য একটা ছেলের সাথে অবৈধ কাজ করার জন্য, এবং ওকে মেরে ওইখানে ওকে দিয়ে আমাকে ডিভোর্স করায়। মানে আমি তো তালাক দিলে ওকে তালাক কাবিনে টাকা লাগবে, এই কারণে অন্য একটা লোক দিয়া ও তখন নিজে আমাকে ডিভোর্স করে ওইখান থেকে ওর বাবা মা ওকে মাইরা বাড়িতে নিয়ে যায়। আমি তখন আমার বাসায় চলে আসি। ঠিক 2 দিন পরে মা তখন ইন্ডিয়ার কাজ কমপ্লিট না করে ইন্ডিয়া থেকে মা চলে আসে। বাবা মা দুজনে ইন্ডিয়া থেকে আসার পর আমার বলে যে এটা কী হইলো, কীভাবে কী হইলো। আমি তখন মায়ের কাছে বলি যে কীভাবে কী হবে, তুমি আমাকে একটা দূর চরিত্রা লম্পট একটা মেয়েকে বিয়ে করাইছো, যে মেয়ে আমি থাকার পরেও পুরুষের সাথে সম্পর্ক করেছে। আমার মা বলে দেখ, সালমাকে আমি দেখে শুনে জেনে শুনে বুঝে তোকে বিয়ে করাইছি। সালমার গায়ের রঙটা একটু ময়লা হতে পারে, ঠিক আছে, অতটা সুন্দর না, কিন্তু সালমার মনটা অনেক বেশি সুন্দর। সালমা তুই থাকতে অন্য কোনো লোকের কাছে কখনোই যেতে পারে না। তুই যদি সালমাকে প্রপারলি টাইম দিস, তার সাথে ঠিকমতো কথা বলিস, তুই তার সাথে ঠিকমতো কথা বলিস না, তারে কষ্ট দিস, আমার কাছে মনে হয় এজন্যই সে কারো না কারো কাছে গেছে। আমি বললাম না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আমি ওকে যথেষ্ট সময় দিয়েছি, তার সাথে কথা বলেছি, একসাথে আমরা সারা রাত ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে ওর বাবা অসুস্থ, ওর বাবাকে দেখতে যাবে। এই কথা বলে ও তখন ঘুম থেকে উঠে ওই ছেলের সাথে দেখা করতে গেছে। ওই ছেলের সাথেও দেখা করছে আবাসিক হোটেলে। আমরা হাতে নাতে ধরছি, মামা আছে, চাচু আছে, ওরা সবাই সাক্ষী আছে। তো এখন আমার মা আমাকে বলতেছে যে না, এটা হতে পারে না, এখানে কোনো না কিছু একটা আছে। আমি তখন মাকে কিছু বলি না। যাই হোক, ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এরপরে আমি আলাদা ঘুরতেছি। অ্যান্ড ঘুরতে আমি তখন কিছুদিন পর আমার মাকে আবারও পুনরায় প্রস্তাব পাঠালাম যে মা,
শিল্পী নামের মেয়েটার বিয়ে হয়েছে কিনা জানি না, আমি কি তার সামনে খোঁজ খবর নিব? এরপরে মা আমাকে ডাইরেক্ট ওই শিল্পীর কথা শুনে খুব গালাগালি করতেছে, না এই বেয়াদব মেয়েকে আমি তোকে কখনোই বিয়ে করাবো না, এটা হতে পারে না, এটা সম্পূর্ণ মানে এটা 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 কখনোই না, এটা তুই করতে পারিস না মা, এটা সেটা বলে মা আমাকে অনেক কিছু গালাগালি অনেক কিছুই করে। আমি তখন মায়ের কথা না শুনে খুব গোপনভাবে কয়েক মাস পরে শিল্পীর সাথে কোর্ট ম্যারেজ করে ফেলি, কোর্টে শিল্পীকে বিয়ে করি। বিয়ে করে চট্টগ্রামে আমি তখন একটা রুম হোটেল মানে হোটেল বলতে একটা রুম ভাড়া করে বাসা ভাড়া করে একটা ফ্ল্যাট ভাড়া করে আমি তখন শিল্পীকে ওই ফ্ল্যাটে রাখি। শিল্পীকে ওই ফ্ল্যাটে রাখি দেন আমি আর তখন হচ্ছে আমার মায়ের সাথেও কথাবার্তা বলতেছে, সবই ঠিক আছে, কিন্তু শিল্পীর এই ব্যাপারটা মা জানে না। এইভাবে 5-6 মাস আমি শিল্পীকে ওখানে রাখার পরে একটা সময় শিল্পী বাচ্চা কনসেপ্ট করে, মানে শিল্পী প্রেগনেন্ট হয়। শিল্পীর এই ব্যাপারটা কিন্তু শিল্পীর বাবা মা দুজনেই জানে, আমি জানি, কিন্তু ব্যাপারটা শুধু জানে না আমার বাবা মা। শিল্পী যখন মানে প্রেগনেন্ট হয়, বাচ্চা কনসেপ্ট করে, এরপরে আলহামদুলিল্লাহ শিল্পীর ঘরে একটা ছেলে সন্তান হয়। শিল্পী ঘরে একটা ছেলে সন্তান হয় এবং ছেলে সন্তানটা দেখতে অনেক সুন্দর হয়, অনেক কিউট হয়, একদম কিউট হয়, এত মানে দেখার মতো একটা ছেলে হয়। তো এই ছেলেটা হওয়ার পরে কিছুদিন মানে এই ছেলেটা হওয়ার 8-10 দিন পরে শিল্পী খুব অসুস্থ হয়ে যায়, মানে ওর নাকে মুখে দিয়ে রক্ত বেরোয়, খুব খারাপ অবস্থায়। আমি তাকে নিয়ে ঢাকাতে যাই, তার ট্রিটমেন্ট করাই, প্রায় 1 মাসের মতো ঢাকাতে থাকে। ও সম্পূর্ণ চিকিৎসা করে আমাকে চট্টগ্রামে আবারও সেম জায়গায় আমি তাকে রাখি, ওখানে থাকতেছে। কিছুদিন পরে ও আমাকে বলতেছে, এটা তো আমার কোনো জীবন হতে পারে না, আমার সন্তান আছে, আমার স্বামী আছে, কিন্তু আমি কেন আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না, আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। এটা বলে ও আমাকে মোটামুটিভাবে একটা প্রেশার দেয়, আমাকে একটা প্রেশার দিয়ে যে তুমি আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে চলো। তো আমি তখন বললাম যে তুমি তো জানো যে আমার বাবা মা সম্পর্কটাকে মেনে নেয় নাই এবং তার স্টিল নাও এখনও সম্পর্কটাকে মানতেছে না, আমি তোমাকে কীভাবে নিয়ে যাব? এখন দেখা যায় আমি তোমাকে নিয়ে যাবো, এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, তুমি একটু বুঝতে ট্রাই করো। ও বলে না, আমি কোনো কিছু বুঝতে চাই না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবো, আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাবো ডিরেক্টলি। এটা পাগলামি করতেছে, প্রচুর পাগলামি করতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পাগলামি না করে আমাকে বলো কি করতে হবে। ও আমাকে বলে তুমি আমাকে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়িতে নিবা, না হলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি আমার আগের স্বামীর কাছে চলে যাব, এটা বলে। তো আমি বললাম আমি তখন তাদের খুব বেশি ভালোবাসার কারণে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো একদিন আমার বাবা মা দুজনেই কিন্তু সন্ধ্যার সময় তারা কিন্তু বারান্দায় গিয়ে বসে। তো ওই সময় সন্ধ্যার সময় আমি আমার বাবা মা দুজনে, আর এরই মাঝে আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি তখন আমার বাবা মা দুজনে হাতে পায়ে ধরে কান্নাকাটি করি যে দেখো আমি একটা অন্যায় করছি, অপরাধ করছি, এখন তোমরা আমার মাফ করে দাও, তোমরা তো আমার বাবা মা, আর তোমরা মাফ না করলে আমার মাফ করবে কি, আমি অনেক বড় একটা অপরাধ করছি। তো আব্বা মা দুজনেই বলতেছে কি অপরাধ করলে যে তুই পায়ে ধরে কান্নাকাটি করা লাগতেছে, অপরাধটা কি? আমি তখন আমার আব্বা আম্মাকে বললাম যে এমন ঘটনা, আমি ওই শিল্পী নামের মেয়েটাকে বিয়ে করছি এবং এটা আমি হচ্ছে কারো কাছে বলি নাই, এমনি সব কিছু বলার পরে মা তখন খুবই রেগে যায়। মা তখন একেবারে চোখ মুখ লাল করে আমাকে বলতেছে তুই কী বললি, কেমন কথা বললি তুই এটা? আমি বললাম যে আমি যেটা সত্য আমি তোমাকে সেটাই বলছি, এখন তুমি কি করবা না করবা এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শিল্পীকে মন থেকে পছন্দ করি। সালমা চলে যাওয়ার পর থেকে আমি অনেক একা হয়ে গেছিলাম এবং এই সুযোগে শিল্পী আমার লাইফে আসে, আমি তাকে বিয়ে করছি এবং আমাদের একটা ছেলে সন্তান হয়েছে। এখন ছেলে সন্তানের কথা শোনার পরে আমার বাবার তখন মনটা একটু নরম হয়ে গেছে। বাবা তখন আমার মাকে বলতেছে দেখো ওর যেহেতু একটা সন্তান হয়ে গেছে, বিয়েও করে ফেলছে, তাহলে সেখানে আর আমাদের দ্বিমত করার কোনো কারণ নাই। বাবা তখন আমাকে মায়ের সামনে বলতেছে তুই একটা কাজ কর, তুই বৌমাকে নিয়ে ঘরে আয়, বৌমাকে নিয়ে ঘরে উঠ, তুই চলে আয়, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে দেখো আমি জানি যে তোমরা আমার উপর রাগ করেছো, তোমরা আমার উপরে অভিমান করে আছো, সব কিছুই ঠিক আছে, আমি সব কিছুই বুঝি, কিন্তু দেখো আমি জানি না কীভাবে কী হয়েছে, আমি তো সালমাকে বিয়ে করতে চাই না, এরপরেও সালমার সাথে আমার বিয়েটা কেন হলো? আমার মা তখন এখানে আর একটা শব্দ না করে এখান থেকে উঠে চলে যায়। অ্যান্ড বাবা তখন আমাকে বলে যে তুই বৌমারে নিয়ে আয়। এরপরের দিনে বিকেলবেলা আমি তখন শিল্পীকে বলি যে শিল্পী চলো বাসায় চলো, আমি তখন শিল্পীকে আমাদের বাসায় নিয়ে আসি। আনার পরে শিল্পী যাক মোটামুটি ও কিন্তু সফটে থাকে, কোনো প্রবলেম থাকে না, কিন্তু আমার মা কোনোভাবেই শিল্পীর সাথে অ্যাডজাস্ট হতে পারতেছে না, আমার মা হতে পারতেছে না। আমার মা কোনো কথা নাই বার্তা নাই, কারণে অকারণে শিল্পীর সাথে খারাপ ব্যবহার করে। আমি দেখেছি ও খুবই ভালো, ও কোনো কিছু বলে না, কোনো কিছু করে না, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মা কেন যেন ওর উপরে রেগে যায়। এবং এইভাবে মাসখানেক চলার পরে এবার শিল্পী উল্টে এবার রিপিট শুরু করছে আমার মায়ের উপরে। মানে এবার আমার মা কিছুটা সফট, কিন্তু শিল্পীর অবস্থা খুব খারাপ। মানে এরকম হয় যে মানে বউ শাশুড়ির যুদ্ধ এমনভাবে চলতে থাকে যে আমার মা বৈঠক করা পর্যন্ত বন্ধ করে দেয়, বৈঠকে যায় না, ঘরে বসে কান্নাকাটি করে, প্রচুর মন খারাপ করে। এরকম করে চলতে থাকতে একটা পর্যায়ে আমি মাকে বললাম যে মা দেখো
আমি খুব খেয়াল করে দেখতেছি যে শিল্পীর সাথে তোমার অ্যাডজাস্টমেন্টটা কোনোভাবে হচ্ছে না, এবং তুমিও শিল্পীকে সহ্য করতে পারো না, আর শিল্পীও তোমাকে সহ্য করতে পারে না। এভাবে চলতে থাকলে তোমার খুব বেশি সমস্যা দেখা দিবে। তুমি একটা কাজ করো, আমি মা হচ্ছে এই সম্পর্কটা নিয়ে সামনে দিকে যেতে চাই না, আমি শিল্পীকে নিয়ে এখান থেকে চলে যাব, গিয়ে আমি অন্য কোথাও ঘর ভাড়া করে থাকবো, আগে যেরকম ছিলাম এরকম। এখন তোমাদের এগুলো দেখে আমার ছেলে সন্তানটা এগুলো শিখতেছে, আমার ছেলেটাও শারীরিকভাবে ভালো নয়, ও খুব অসুস্থ। এগুলো বলে আমার মা বলে যে তোর কাছে তোর বই বড় হইলো, আমি বুঝি কেউ না? আমি বললাম না, তুমি তো আমার কাছে অফকোর্স কেউ, তুমি আমার কাছে কেউ না, এটা কোনো কথা হইলো নাকি? আমার বলে তাহলে তুই বউয়ের কথা মতো বউকে নিয়ে চলে যাবি? আমি বললাম যে তুমি আমাকে কি করতে বলতেছো, আমি এখানে থেকে তোমার সাথে তোমাদের ঝগড়া দেখবো? মা বলে আর ঝগড়া হবে না। এভাবে 2 থেকে 3 দিন কাটার পরে একদিন আমি নিজের চোখে দেখলাম, এটা অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করবে কি করবে আমি জানি না, আমি দেখলাম যে আমার বউ রান্না করতেছে। আমার বউ রান্না করতেছে, ঠিক এমতো অবস্থা আমার মা গরম পানি, আমি নিজের চোখে দেখলাম যে গরম পানি আমার বউয়ের গায়ে আমার মা ঠাস করে পিছন থেকে ঢেলে দিয়েছে, মানে পিছন থেকে ঢেলেছে একদম গরম। শিল্পী তখন লাফ দিয়ে উঠছে যে আমার গায়ে গরম পানি ঢেলেছেন এরকম। আমার মায়ের সাথে শিল্পী তখন একটা হাতাহাতি লেগে যায়। আচ্ছা, গরম পানি ঢালার আগে কী হয়েছে আমি কিন্তু এটা জানি না, জিজ্ঞাসা করিনি, শুধু এটা দেখলাম যে গরম পানি ঢেলে দিয়েছে। তো এরপরে শিল্পীর সাথে মায়ের একটা হাতাহাতি লাগার পরে আমার মাকে, শিল্পী, আমার মা কিন্তু ওই সময় অনেকটা বয়স হয়ে গেছে, তো শিল্পীকে মাকে এভাবে ধাক্কা দিলে মা পিছনের দিকে পরে মা কোমরে ব্যথা পায়, এবং ব্যথা এমনভাবে পায় যে মা আর বসতে পারে না, মাটিতে বসতে পারে না, হুইল চেয়ারে বসে যাওয়া লাগে। এমনভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার তখন এইভাবেই বলে। এবার বাবাও শিল্পীর উপরে খেপে গেছে যে তোর কারণে আমার বউয়ের অবস্থা এরকম হয়েছে। বাবাও শিল্পীর গায়ে হাত তোলে, আমার মাও সুযোগ পেলে শিল্পীকে খারাপ ব্যবহার করে, আমি যেন একটা মহা ঝামেলায় পড়ে গেছে। এবং এদিক দিয়ে শিল্পীর বাবা মা দুজনে আমাকে খুব প্রেশারে রাখছে, আমি তাদের মেয়েকে হচ্ছে এখানে আইনা শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দিতেছি, এরকম কথা তারা বলতেছে। তো বলতে পারো আমি তখন যাই হোক, কপালে যা হবে হবে। আমি তখন আর শিল্পীকে বলছি, শিল্পী আমি এখানে থাকবো না, তুমি আমার সাথে চলো। আমি এটা বলে তখন শিল্পীকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাবো, এরকম একটা প্ল্যানিং করি। সকালবেলা বাবাকে বলি, বাবা তখন আমাকে বলে যে না তুই যাইস না, তখনও বাবা আমাকে যেতে দেয় না। না দেওয়ার পরে আমি সেদিন রাতের বেলায় শিল্পীর সাথে আমি কথায় কথায় বলি, আল্লাহ আমার মাকে একটু ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতার বলে আমার মা যা কিছু করে যাচ্ছে এটা আল্লাহর কাছে সহ্য হবে না। এটা বলে তখন শিল্পী আমাকে বলে ক্ষমতা, কিসের ক্ষমতা দিয়েছিল? আমি তখন বোকার মতো শিল্পীর কাছে আমাদের ঘটে যাওয়া অতীতের সমস্ত ঘটনাগুলো সব কিছু বলি, বিশেষ করে সেই রাতের কথাগুলো, যে রাতে আমার মাকে এই জিনিসটা দিয়েছিল, আল্লাহর কুদরতিভাবে আমি এই জিনিসটা পাইছিলাম এবং কোথায় রাখছে, আমি সব কিছু শিল্পীর কাছে বলি। এগুলো সব কিছু শিল্পীর কাছে বলার পরে দেন শিল্পী তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছু বুঝলাম, তো আল্লাহ দেওয়ার পরে এটা কোথায় রাখছে, আমি তখন ঠিকানাটাও দিই যে কোন ঘরে রাখছে, কোনভাবে মাটি দিয়ে পুঁতে রাখছে, এগুলো সব কিছু বলি। বলার পরে যাক, এর পরের দিনে সন্ধ্যার দিকে মাগরিবের একটু পরে আমি তখন বাজারে, আমার মা আমারে কল দিয়ে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে যে তুই আমার কপালে এত বড় আঘাত করলে, তুই তাড়াতাড়ি বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। সন্ধ্যার একটু পরে আমি তখন দৌড়ে বাজার থেকে বাড়িতে আসার পরে বলি কী হয়েছে, মা আমাকে তখন টান দিয়ে ওই ঘরে নিয়ে যায়, যে ঘরের ভিতরে আমার মা এই জিনিসটা পুঁতে রাখছিল ওইখানে নিয়ে মামাকে বলছে এটা কই। আমি তখন বললাম যে এটা তো এখানেই ছিল, আমি তো কখনো এটা ধরে নিয়েছি, আজকে এত বছর পরে এটা কি থাকে নাকি, না কি হয়েছে? আমার মা বলে, আমি তখন মা আমাকে দেখাচ্ছে যে মাটি করে এটা নিয়ে গেছে, মাটিগুলো যে করা হয়েছে এটা নরম মাটি দেখা যাচ্ছে, মাটিগুলো করে এটা থেকে নিয়ে গেছে। তো আমি তখন বলি যে এটা কে নিতে পারে? আমার মা বলে কে নিতে পারে, এটা তুই আর আমি ছাড়া এটা পৃথিবীর কেউ জানে না, তোর বাবাও এই জিনিসটা জানে না। মা কখনো এই ব্যাপারটা বাবাকেও বলে নাই, বাবাকেও কখনো এই ব্যাপারটা বলে নাই। তো বাবাকেও যেহেতু বলে নাই, তাহলে এই ব্যাপারটা তো আমি আর মা ছাড়া কেউ জানার কথা না, তো এটা কে এই ঘটনা ঘটাইলো? আমি তখন আমার হঠাৎ করে মনে আসলো, আর আমি তো ঘটনাগুলো শিল্পীর কাছে বলেছিলাম। আমি তখন ঘরে সবাই দেখি যে শিল্পী আমার ছেলে নিয়ে বসে আছে। আমি তখন বললাম যে শিল্পী, আমি জানি এটা তুমি জানতা, আর মা জানতো, আর আমি জানতাম, এছাড়া পৃথিবীর কেউই ঘটনা জানতো না, আমার বাবাও জানতো না, আমার মা তো কখনো এটা উঠাবে না, আর আমি তো ওই ঘরে যাই নাই, তুমি ছাড়া এই কাজটা কেউ করবে না। ও আমাকে বলে না আমি এটা করি নাই। আমি বলি তুমি করছো? ও বলে আমি করি নাই। ওর সাথে তর্কাতর্কি করতে করতে হঠাৎ করে ঘরের কর্নারের ভিতরে আমি ওর কাপড় দেখতে পাই, ও কিছু কাপড়ের ভিতরে ময়লা লেগে আছে, মাটি যে কাটছে, মাটি যে উঠাইছে, এটা কিন্তু মোটামুটি একটা বেশ ভালোই গর্ত ছিল, একটা ভালো গর্তের নিচে রাখছিল। তো ওই যে গর্তটাও করছে, মাটি ওর জামার ভিতরে লেগে আছে দেখা যাচ্ছে। আমি তখন জামাটা উঠে বললাম যে এই জামার ভিতরে মাটি লেগে আছে, এটা তোমার জামা? ও বলে আমি কালকে বাইরে কাজ করছিলাম এই জন্য। বললাম দেখো বাইরে তুমি কাজ করো না, কখনোই কাজ করো না, আমাদের বাসায় কাজের মেয়ে আছে, সব কাজ কাজের মেয়েরা করে, এটা তুমি করো না। আমাকে বলে কে কী করছে না করছে এটার জন্য তুমি আমাকে দোষারোপ করতেছো? আমি তখন বললাম যে আমি তোমাকে দোষারোপ করতেছি না, কিন্তু এই কাজটা হয়েছে। ও তখন বলে আমি তোমার মতো লম্পটের সাথে অ্যাটলিস্ট সংসার করবো না, যে কিনা মায়ের পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করো। তোমার মা আমার উপরে কত অত্যাচার করে, কত অবিচার করে,
এগুলো তুমি দেখো, অ্যান্ড দেখার পরও তুমি আমার সাথে এগুলো করতেছো, এগুলো বলে ও তখন কোনো কথা নাই বার্তা নাই। এর পরের দিন আমার সন্তানটাকে নিয়ে নোয়াখালীতে ডিরেক্টলি চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন এদিক দিয়ে মা আমাকে বলতেছে আমার আর কোনো জোশ নাই, মানে এই যে মা বলা আমি মানুষের সাথে প্রতারণা করতে পারো না, মা তখন আর কবিরাজি পুরোপুরি ছেড়ে দেয়, কবিরাজ উনি ছেড়ে দেয়, কবিরাজ উনি আর করবে না, কবিরাজি ছেড়ে দেয়, আর কবিরাজ উনি আর করবে না, মানে টোটালি করবে না। ওনার কাছে অনেক মানুষ আছে, মা বলে না আমি মানুষকে মিথ্যেভাবে ঠকাইতে পারবো না, আমি মানুষের সাথে কোনো প্রতারণা করতে পারবো না, যেটা আমার হাত থেকে চলে গেছে ফসকে গেছে এটা দিয়ে আমি মানুষকে মিথ্যে বলতে পারবো না। আমি জানি না এটার ভিতরে আসলে আল্লাহ তাআলাই ভালো জানে যে মায়ের ওটার ভিতরে কী ছিল। যাই হোক, এরপরে মা তখন কবিরাজি ছেড়ে দিয়ে মা জানি কেমন একটু একা হয়ে যায়, মানে একা বলতে আর কারোর সাথে কথা বলে না, খুব একটা কথা বলে না, গম্ভীর একটা ভাব করে থাকে, মানে মনের ভিতরে খুব কষ্ট বোঝা যায়। এমন অবস্থা যে মায়ের দিকে তাকালে আমার নিজেরও খারাপ লাগে, মানে নিজের অনেক খারাপ লাগে, কেন মা এরকম হয়ে গেল, মা কোনো কথা বলে না। এভাবে দিন আর রাতগুলো কাটতে প্রায় 20-25 দিন পরে আমার মা শুধু বলে আমার শরীর ব্যথা করে, আমার হাত পা ব্যথা করে, আমার শরীর ব্যথা করে, আমার হাত পা ব্যথা করে, এগুলো ব্যথা 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 বলে মা খুব কান্নাকাটি করে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। আমি তখন বলছি কী হয়েছে মা, ব্যথা কেন? মা বারবার বলে আমার এখানে ব্যথা করতেছে, আমার ওখানে ব্যথা করতেছে, এরকম করে আমি তখন মাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে মাকে আমি 2 মাসের মতো ভর্তি করে রাখি, কোনো ডাক্তার কোনো কিছুই ধরতে পারে না। আমার বাবা তখন বলে যে জিনটা তোর মায়ের সাথে ছিল ওই জিনটা মনে হয় এসে তোর মায়ের ক্ষতি করে। আমি তখন বিভিন্ন হুজুরদের কাছে যাই, হুজুরও আমাকে কিছু বলে না বলার পরে এভাবে চলতে প্রায় 3 মাস পর্যন্ত মা ঠিক থাকে। 3 মাস পরে আমার মা মারা যায়। 3 মাস পরে আমার মা মারা যায়। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম, সত্যিকার অর্থে আমি মায়ের এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারি না। যেখানে আমার মা মানুষের চিকিৎসা করতো সেখানে আমার মা কীভাবে মারা গেল। আমার মা যেদিন মারা গেল সেদিন রাতে, আমি জানি না আপনার কারো বিশ্বাস হবে কি হবে না, আমরা কেউ সেদিন রাতে ঘুমাতে পারি না। মানে আমরা বাইরে মানে এত আতর গোলাপ তারপরে চন্দন এগুলোর ঘ্রাণ পাচ্ছিলাম। যখন জানালা খুলতাম তখন আমি নিজের চোখে দেখেছি, এটা অন্য কেউ দেখেছে কি জানি না, আমি নিজের চোখে দেখেছি। মানে অনেক লম্বা বুজুর্গ, অনেক হুজুর মানে আমাদের উঠানে হাঁটতেছে, এদিক সেদিক যাচ্ছে, এখানে বসতেছে ওখানে বসতেছে, কারো হাতে লাঠি, কারো চুল লম্বা, এরকম একদম আমি নিজের চোখে স্পষ্ট দেখা আমি দেখেছি। কিন্তু আমরা বাসা থেকে বের হই না, কারণ আমরা জানি মা যেহেতু একটু ওই টাইপের মানুষ ছিল, এগুলো হতেই পারে। আমরা তখন বের হই না, রাতটা কেটে যায়, অ্যান্ড সকালবেলা আমি তখন ঘর থেকে বের হই। বের হওয়ার পরে মানে কোনোভাবে মানতে পারতেছে না এভাবে আমার মা চলে যাবে, তার তো কোনো যৌক্তিকতা নাই। তো এইভাবে 3-4 দিন কাটার পরে একদিন বাবা আমাকে বলতেছে তুই নোয়াখালীতে গিয়ে তুই বৌমারে নিয়ে আয়, এটা আমাকে বলে। আমি তখন বললাম যে ও তো আমার সাথে রাগ করে চলে গেল, আর আমার মা যে মারা গেছে ও কিন্তু আমার মাকে দেখতে আসে না। এই যে শিল্পী, আমার মা মারা গেল, কত জায়গা থেকে লোক আসছে আমার মাকে দেখছে, কিন্তু শিল্পী আমার মাকে দেখতে আসে নাই। আমার কষ্টটা এই জায়গায় যে ও একটাবার আমার মাকে দেখতে আসলো না। যাই হোক, ও মাকে দেখতে আসলে ওর ব্যাপার। পরে আমি গেলাম, গিয়ে ওর বাড়িতে গেলাম, গিয়ে ওর বাবা মাকে বললাম যে ঠিক আছে আমার মা তো মারা গেল, আর ও আসে নাই, ঠিক আছে, ওর বাবা মাও কিন্তু আসে নাই। আমার মা মারা গেল, ওর বাবা মা দুজন মানুষ ছিল, তারা দুজনেও কিন্তু আমার মাকে দেখতে আসে নাই। তো আসে নাই, ঠিক আছে, আমি বললাম ভাই ফাইন, ঠিক আছে শিল্পী তুমি চলে আসো। আমি ওকে নিয়ে আসলাম, আইসা ঘুমাইতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সংসার চলেছে। ও আসার 1 সপ্তাহ পরে মানে ও জানি কেমন বিহেভ করে, মানে একটু মানে অস্বাভাবিক বিহেভ কেমন জানি বিহেভ করে। এরপরে রাতের বেলায় মানে ঠিক এটা 1 সপ্তাহ পরের ঘটনা আমি বলতেছি। 1 সপ্তাহ পরে ও যখন রাতে আমার সাথে ঘুমাইতো, ও মানে কেমন করে জানি আমার সাথে কথা বলতো, মানে কেমন করে জানি কথা বলতো, এবং তার কণ্ঠটা সম্পূর্ণ আমার মায়ের মতো হয়ে যেত, মানে পুরোপুরি অবিকল আমার মায়ের মতো হয়ে যেত। এবং আমি কেউ খারাপভাবে না নিলে, আমি যখন তার সাথে শারীরিক সম্পর্ক করতাম, স্বামী স্ত্রী সম্পর্ক করতাম, তখনও স্বামী স্ত্রী সম্পর্ক করার সময় তার কণ্ঠটা পুরো আমার মায়ের মতো হয়ে যেত, মাঝে মাঝে তার চুলগুলো আমার মায়ের মতো সাদা হয়ে যেত। মানে এমন সব আধ্যাত্মিক জিনিস তার সাথে ঘটতো, এটা আমি বলে বোঝাতে পারবো না। এরপরও আমি কোনো কিছু না বুঝে তার সাথে আমি সংসার করতাম। করতে আলহামদুলিল্লাহ একটা সময় আবারও বাচ্চা কনসেপ্ট করার পরে এবার আমার একটা মেয়ে সন্তান হয়। কিন্তু এই মেয়ে সন্তানটা যদি নর্মালি কোনো মানুষ দেখে সে ভয় পেয়ে যাবে। মানে একেবারে বয়স্ক টাইপের একটা মহিলা, মানে আমার মায়ের লুকিংটা যেরকম ছিল বয়স্ক, এইরকম লুকিংয়ের আমার মেয়েটা হয়, খুবই অদ্ভুত টাইপের। মেয়েটা হয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেঁচে থাকে, এরপরে মারা যায়। তো এরপরও তার মাঝে এই সমস্যাটা, আমি যখন তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাই আমি এই জিনিসটা তার মাঝে পাই, এবং সে আমাকে বলে যে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। ও নিজে স্বীকার করে যে আমি নিজে আমার শাশুড়ি মায়ের জীবনটা শেষ করছি, আমি তার নামে তাবিজ করছি, আজকে এই কারণে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে। তো এরপরে সে পুনরায় আবারও সে বাচ্চা নেয়, এবং সেকেন্ড টাইম যখন সে বাচ্চাটা নেয়, আমি সেই বাচ্চাটা হসপিটালে দেই, যাতে হসপিটালে বাচ্চাটা হয়।
সেই রাতে বাচ্চা হবার আগের দিন রাতের বেলা আমাকে স্বপ্নে দেখে, আমি নিজে স্বপ্নে দেখি। আমার মা বলে, খবরদার এই বাচ্চার চেহারা যদি কেউ দেখে, মানে কেউ দেখে, তাহলে তুইও মরবি, তোর ওয়াইফও মারা যাবে। আমাকে এটা বলে, বাচ্চার চেহারা কাউকে দেখাতে পারবে না, কোনো ডাক্তারকেও দেখাতে পারবি না, ওকে বাড়িতে নিয়ে আসা। আমাকে এই দিনটাতে আমি স্বপ্নে দেখে, এর মানে আগের দিনটাতে সঙ্গে পরের দিন হচ্ছে সিজার হবে। তো আমাকে স্বপ্নে দেখা যে এমনি এমনি, আমি তখন ওর সিজার হবে, ডাক্তার বলে আপনাকে নিয়েন না, কারণ রোগীর যে কোনো সময় বাচ্চা হবে, আপনি এটা নিয়েন না। আমি তখন ওই সময় মায়ের কথা যেহেতু মারা যাবে বলছে, আমি স্বপ্নে দেখছি, তার মানে কিছু একটা হতে পারে। আমি সেই রাতে ওকে অ্যাম্বুলেন্সে করে, আমি সকালবেলা ওকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসবো, বাচ্চা হলে বাসা হবে। অ্যাম্বুলেন্সের মধ্যে ওর ব্যথা উঠে যায়, ব্যথা উঠে যায় আমাকে কোনো মতে, মানে ওখানে একজন নার্স বলতে একজন আয়া থাকে, ওই আয়াকে নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত আনি। বাড়ি পর্যন্ত আনার পরে বাচ্চাটা অর্ধেক বেরোয় আর বের হয় না। দেখবে ওর প্রচুর ব্লিডিং হয়। তখন সবাই আমারে বলতে, স্যার হসপিটালে নিয়ে যা, হসপিটালে নিয়ে যা। আমি তখন ওখান থেকে আবারও ঘুরে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে আমার বাচ্চা এবং আমার বউ দুজনে মারা যায়। আজকে প্রায় এই ঘটনা ঘটেছে 7 বছর কেটে গেছে, আমি এখনো বিয়ে শাদী করি নাই। 7টা বছর আমি এভাবে কাটিয়ে দিচ্ছি। আমার বাবার অবস্থাও ভালো না, আমার বাবাও যে কোনো সময় মারা যেতে পারে, বাবার কন্ডিশন খুব খারাপ। আমি আজও জানি না, হসপিটাল থেকে ওকে আমি নিয়ে আসলাম, ও কিন্তু মরে নাই, কিন্তু যখন আবার বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ও মারা গেল। আসলে কি আমার মায়ের কথা সত্য ছিল? আমি যেটা স্বপ্নে দেখেছিলাম এটা কি আসলে সত্য ছিল? আমার বউ কেন মারা গেল এটা আমি আজও জানি না। আপন ভাই, এর জন্য কে দায়ী? কে দোষ নেবে? কার জন্য আমাদের পরিবারটা এমন হয়ে গেল? আমি আজও বুঝতে পারি না। আমাদের সাজানো সংসারটা ভেঙে খান খান